আমরা সবাই জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দেখুন সৎসর্গ বা এই যে সৎসঙ্গ, সৎসঙ্গটা itself is a source of happiness. সৎসঙ্গ দেখুন আমরা এই যে আমাদের অনেক সময় আমরা বলি যে ডিপ্রেশন, তারপরে হচ্ছে অ্যাংজাইটিতে ভোগেন অনেকে, অনেকে খুব নিঃসঙ্গ বোধ করেন। নিঃসঙ্গ বোধ করেন কেন? পৃথিবীতে এত বিলিয়ন বিলিয়ন মানুষের পরও একজন মানুষ নিঃসঙ্গ বোধ করতেছে কেন? কারণ উনি আসলে ওনার সোলমেট, মানে যাদের সাথে উনি সময় কাটাতে পছন্দ করেন, যাদের সাথে সময়টা উনি উপভোগ করেন, এমন মানুষ আসলে খুঁজে পাচ্ছেন না। তাই না? আমাদের এই জন্যই আমাদের ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। আমরা এইজন্যই জানি যে সাকসেসের জন্য বা এই যে হ্যাপিনেস, সাকসেসের একটা আউটকাম তো আমরা আলোচনা করেছি যে হ্যাপিনেস। যেই অ্যাচিভমেন্ট বা যেই আউটকামটা আপনাকে হ্যাপি করবে না, সেইটা আরেকজনের কাছে অনেক লোভনীয় ব্যাপার হতে পারে, কিন্তু সেটা আপনার কাছে ইউজলেস। সেটা আপনার কাছে কোনো অর্থ বহন করে না। সেটা আম আপনার কাছে মোটেও গুরুত্বপূর্ণ কিছু না। কারণ সেটা আপনার হ্যাপিনেস এ কোনো কিছু কন্ট্রিবিউট করতেছে না। সো আপনাকে একটা হ্যাপি অনুভূতি আপনার থাকতে হবে। হ্যাপিনেস। সো আমরা আমাদের কিছু প্রিয় মানুষ আছে যাদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করি। যেমন আমরা এই যে সাফল্যের সংজ্ঞা নিয়ে একটা পর্বে আলোচনা করেছি, সেখানে বলেছিলাম যে আপনাকে যদি আমরা জিজ্ঞেস করি যে সর্বশেষ বিশ্বকাপ বিজয়ী ১০ জন ফুটবলারের নাম বলেন। মানে ১০ জন ফুটবল দলের অধিনায়ক। আপনি ১০ জনের নাম বলতে পারবেন না। কিন্তু আপনাকে যদি বলি আপনি ১০ জন মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করেন, এরকম ১০ জন মানুষের নাম বলেন। তাহলে আপনি চটচট করে ১০ জনের নাম বলতে পারবেন। কিন্তু যারা বিশ্বকাপ ফুটবল জয় করছে, এটা কোনো সাধারণ অর্জন না। এটা অনেক বড় অর্জন। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হইছে। কিন্তু তারপরেও আপনি এই বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল দলের অধিনায়কের নাম মনে রাখার প্রয়োজন মনে করেননি। হ্যাঁ? কিন্তু আপনার ছোটবেলার বন্ধু, হ্যাঁ? তার সাথে সময় কাটাতে আপনি পছন্দ করেন। তার সাথে কিছু সময় স্পেন্ড করতে আপনার ভালো লাগে। তার নামটা আপনার মনে আছে। তাই না? এই যে, যেসব মানুষদের সাথে আমাদের সময় কাটাতে ভালো লাগে, তারা আমাদের পরিবারের মানুষজন, তারা আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। এদের সাথে সময় কাটাতে আমরা ভালোবাসি। তো এরা হয়তো অমন বিশিষ্ট, বিখ্যাত, সফল মানুষ না। কিন্তু তারপরেও আমাদের তাদের সাথে সময় কাটাতে আমরা আনন্দ পাই। তো এগুলো হচ্ছে যে জিনিসগুলো আপনাকে আনন্দ দেয়। তাই না? সেটা। আবার কিছু মানুষের সঙ্গ আমরা অপছন্দ করি। টক্সিক, তাই না? বিষাক্ত। কারণ হচ্ছে আমরা জানি যে এরা আমাদেরকে পছন্দ করে না। এরা আমাদেরকে হিংসা করে। এরা আমাদের সম্পর্কে বিভিন্ন রকমের নেতিবাচক ধারণা রাখে, নেতিবাচক কথা ছড়ায়। সো এই অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ আপনাকে নানাভাবে ডিমোরালাইজ করবে, ডিমোটিভেট করবে। সো এই অসৎ সঙ্গ ত্যাগ করা এটা সাফল্যের জন্য একটা জরুরি পদক্ষেপ। আমরা মনে করি যে হ্যাঁ, ঠিক আছে আমরা সফল মানুষদের সাথে থাকবো। কিন্তু সফল মানুষদের সাথে থাকতে হলে তো আগে আপনি আ মানে নেতিবাচক যে সঙ্গ সেইটা আগে ত্যাগ করতে হবে। দেখেন আপনি এই যে এখন ঈদের সিজন। তো সামনে ঈদ, আপনার নতুন জুতা কিনতে হবে, তাই না? তো আপনি দোকানে, দোকানে ঘুরে জুতার ট্রায়াল দিবেন। একটা জুতা পছন্দ হলে তো সেটা তো আপনি আগে পায়ে পরে দেখবেন। যে জুতাটা আপনার পায়ে ঠিকঠাক মতো ফিট হলো কিনা। জুতাটা পরে আপনার আরাম হচ্ছে কিনা, তাই না? আপনি ট্রায়াল দিবেন। তো এখন জুতার দোকানে গিয়ে আপনি যদি জুতাটা পরে দেখতে চান, তাহলে আগে কি করতে হবে? আগে আপনার পরনে যে পুরানো জুতাটা আছে সেইটা আগে খুলতে হবে। সেইটা না খুলে তো আর আপনি নতুন জুতায় পা ঢুকাইতে পারবেন না। তাহলে আগে আমাদের যত বদভ্যাস আছে, যেইসব মানুষগুলোর সঙ্গ আমরা অপছন্দ করি, যেগুলো নেতিবাচক সঙ্গ, সেগুলা থেকে আস্তে আপনার বেরিয়ে আসতে হবে। এবং আপনার কিছু ভালো বন্ধু-বান্ধব তৈরি করতে হবে যারা আপনাকে ইন্সপায়ার করে, যারা আপনাকে মোটিভেট করে, যারা আপনাকে এনকারেজ করে, যারা আপনার উপর আস্থা রাখে। হ্যাঁ? সো এই যে নেতিবাচক সঙ্গ, এই নেতিবাচক সঙ্গ আপনাকে এড়িয়ে চলতে হবে। তাই না? যেমন দেখুন এই যে আমি আমার YouTube এর যে আলোচনাটা করি, নট নেসেসারিলি ধর্মীয় আলোচনা। আপনি এই যে YouTube আমি আ আমার এই সাফল্যের বিজ্ঞান সিরিজটা আলোচনার পরে আমি কিছু কর্মমুখী আলোচনা করব। যে আপনারা কিভাবে কনটেন্ট ক্রিয়েট করতে পারেন। পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল উদ্যোগ সেসব নিয়ে আমি কথা বলব। আ কিছু ফ্রিল্যান্স প্রফেশন আছে।
আ যেগুলোকে ক্যাপিটালাইজ করে আমরা মানে আর্থিকভাবে সফল হতে পারি। কারণ সফল হওয়ার জন্য তো আমাদের কিছু অর্থ-টর্থও তো দরকার আছে। অনেকে এখন আপনি যদি নানান রকম অর্থ কষ্টে থাকেন, আ তাহলে তো আর আল্টিমেটলি বাকি অনেক কিছুই আপনার জন্য আর অর্থহীন হয়ে দাঁড়াবে। আপনার জন্য জীবন অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই না? টাকা-পয়সা কিন্তু খুবই জরুরি দরকার। মানে অনেক বেশি টাকা দরকার নেই বা টাকা সবকিছু না। কিন্তু টাকা সবকিছুর অংশ। এটা খেয়াল রাখতে হবে। তো আমাকে টাকা উপার্জন করতে হবে। সো সেসব উপার্জন টাকা যদি না থাকে তাহলে এসব শুকনা কথা শুনে লাভ হবে না। সো আমরা কাজের কথা মানে আমার সাফল্যের বিজ্ঞান বইয়েও একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কাজের কথা। মানে আপনাকে তো আল্টিমেটলি কিছু উপার্জনক্ষম কাজের স্কিল থাকতে হবে আপনার। সেটা না থাকলেও তো আর আপনি উপার্জন করতে পারবেন না। সো সেসব নিয়ে আমি কথা বলব। তার মধ্যে একটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন। আপনি কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে আয় করতে পারেন। বাট এট দ্য সেম টাইম আপনাকে মাথায় রাখতে হবে যে কনটেন্ট ক্রিয়েশন কিন্তু সহজ কাজ না। এই যে আমরা যারা Facebook বা YouTube এ কথা বলি, আমি যদিও খুব বেশি ইনকাম করি না। আ আ মানে এট লিস্ট আমার লোকেশনের কারণে। যেমন ধরেন এখন নিউ ইয়র্কে আপনি যদি $১,০০০ ইনকাম করেন এইটা খুব বেশি টাকা না বরং এই পারপাসে আমার যা সময় যায় সেই তুলনাতে এইটা বরং লস প্রজেক্টই। কিন্তু কেউ যদি বাংলাদেশে বসে $১,০০০ ইনকাম করে হুইচ ইস হিউজ। তাই না? সেটা কিন্তু অনেক টাকা। বাংলাদেশে অনেক ফেসবুকার আছে, অনেক ইউটিউবার আছে যারা $১,০০০, $১,২০০ ইনকাম করে। এবং বাংলাদেশী টাকায় যখন আপনি সেটা কনভার্ট করবেন তখন সেটা ১.৫-২ লাখ টাকা হয়। তো ১.৫-২ লাখ টাকা আ আপনার YouTube, Facebook এ কনটেন্ট বানিয়ে যদি ইনকাম করা যায়, এইটা অবশ্যই আপনার সিরিয়াসলি কনসিডার করা উচিত। বাট এট দ্য সেম টাইম এইটা মাথায় রাখতে হবে যে এটা হাইলি কম্পিটিটিভ। আপনি যে কয়জন কনটেন্ট ক্রিয়েটর কে দেখতেছেন তার ব্যাক এন্ডে মানে তার পেছনে ব্যর্থতার রেশিও কিন্তু অনেক হাই। 90% কনটেন্ট ক্রিয়েটর কোন পয়সা রোজগার করে না। মানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ইনকাম করে। ওই যে বললাম $১,০০০, $২,০০০ মাসে ইনকাম করে এরকম ইউটিউবারের সংখ্যা লট লেস দ্যান 1%। মানে ইউটিউবার বলি, ফেসবুকার বলি, টিকটকার বলি। $১,০০০, $১,২০০ ইনকাম করে এইরকম কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা হচ্ছে লট লেস দ্যান 1% মানে 0.01%। মানে হাজারে ১ জন কনটেন্ট ক্রিয়েটর এই পরিমাণ ইনকাম করে। তো আ হ্যাঁ, রংপুরে বসেও $১,০০০-১,২০০ ইনকাম করে। হ্যাঁ, বেশ কয়েকজন করে। কিন্তু চেষ্টা করতেছে তার থেকে অনেক বেশি। কয়েক হাজার, হাজার কনটেন্ট ক্রিয়েটর চেষ্টা করতেছে। আবার যারা ইনকাম করে তাদের মধ্যেও আ বিশেষ করে যারা একটু আইডিওলজিক্যাল ডিসকাস করে আরকি। সেটা আপনি যে বিষয়েই কথা বলেন সেখানে আপনার যেমন ফলোয়ার তৈরি হবে, সাবস্ক্রাইবার তৈরি হবে, একই সাথে আপনার একটা বড় হেটার্স গ্রুপও তৈরি হবে। একই সাথে আপনার একটা শত্রুপক্ষ তৈরি হবে। নো ম্যাটার হোয়াট আপনি যদি কারণ আলোচনা করতে গেলে আমরা অনেক রিলিজিয়াস ইস্যুস নিয়ে কথা বলি। তারপরে হচ্ছে আপনার সোশ্যাল ইস্যুস নিয়ে অনেকে কথা বলেন। সো আ সবাইকেই কিন্তু আ একটা গ্রুপ আছে যারা খুব হেট কমেন্ট করে। মানে এইটা খুবই কমন। এমনকি কিছু মানুষ আছে তারা জাস্ট Facebook এ কাপড় বিক্রি করে। আচ্ছা একজন মানুষ কাপড় বিক্রি করতেছে। আপনি ইচ্ছে হলে তার কাছ থেকে কাপড় কিনবেন। না হলে আপনি আপনার কাজ করেন। আপনার সেখানে গিয়ে তাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল তো করার কোনো দরকার নেই। তাই না? আজে-বাজে কমেন্ট তো করার কোনো দরকার নেই। কিন্তু তারপরেও এরকম একটা গ্রুপ আছে যারা যে যা বিষয়ে কথা বলুক না কেন, সেইসব টেনে নিয়ে এসে সেইসব নিয়েই তারা সবসময় আজে-বাজে কথাবার্তা বলবে। ভাই আমার তো কোনো দরকার নেই। যে বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় না আমি সেটা স্কিপ করব। কিন্তু এখন কথা হলো চোরে না শুনে ধর্মের কাহিনী। এসব মানুষকে তো আর আপনি বুঝাইতে পারবেন না। তারা যে রিলিজিয়ন নিয়ে কথা বলতেছে তার এখানে গিয়ে যেমন গালিগালাজ করতেছে আবার বড়, বড় শাইখুল হাদিসদেরকেও কিন্তু তারা গালিগালাজ করে। এমন না যে তাদেরকে করতেছে না। তাদেরকে আমার থেকে বেশি গালিগালাজ করে। কারণ তারা আমার থেকে বেশি বিখ্যাত। সো মোটামুটি সবার কমেন্ট বক্সেই আপনি গেলে দেখবেন যে এরকম একটা গ্রুপ আছে যারা সবাইকেই গালিগালাজ করে। আপনি পলিটিক্যাল কথা এনালাইসিস যদি করেন তাহলে আরো বেশি গালি খেতে হবে। যেমন আমি তো আ মানে যে আমার ধর্মীয় আলোচনাও কিন্তু এই সাফল্যের বিজ্ঞান সিরিজেরই একটা অংশ। এইটা সাফল্যের বিজ্ঞানের একটা মানে আ ইয়ে ছিল আরকি ব্রাঞ্চ। সেইটাই পরে আলোচনা হইতে অনেক লম্বা হয়ে গেছে। সেটা মূল গাছের থেকে বড় হয়ে গেছে। কিন্তু আমার আলোচনাটা ছিল হচ্ছে সাফল্যের বিজ্ঞান নিয়ে। যে আমরা যে ধর্ম হিসাবে আসলে আমরা যা জানি, সেইটা আসলে মূল ধর্মের সাথে খুব বেশি একটা সম্পর্ক নাই। মূল ধর্মের কিতাবে কি লেখা আছে কিন্তু আমরা ধর্ম হিসাবে কি চর্চা করি সেটার মধ্যে একটু বৈপরীত্য দেখানোর চেষ্টা করেছিলাম আমি।
এবং তখন আমি ভাবছিলাম যে ভাই আমার তো আর অত ফলোয়ার-টলোয়ার নাই, এসব আলোচনা কেউ শুনবেও না। সেই কারণে একটু কনফিডেন্টলি কিছু কথা বলে ফেলছি আরকি। মনে করছি অল্প কিছু মানুষ আমার কথা শুনে। সো এগুলা তো আর এমন বেশি মানুষের কাছে পৌঁছাবে না। ঘরোয়া আলোচনা হিসাবে অনেক কিছু বলে ফেলছি আরকি একবারে খোলামেলা। কাঠখোট্টা অনেক কথা বলে ফেলছি। তো যেমন এর মধ্যেই একটা ভিডিও ছিল আমার। আপনারা যদি দেখেন ৪ বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম হাদিসের উপরে। ১১ মিনিটের একটা ভিডিও এবং এইটাই ছিল আমার শেষ ভিডিও হাদিসের উপরে। মানে হাদিস, তাফসির এবং ফিকহ বা অন্যান্য ধর্মীয় উৎস অনুসরণের আম বিষয়ে আ আমি একটা ভিডিও বানিয়েছিলাম ৪ বছর আগে। এবং সেটা এই সাফল্যের বিজ্ঞান সিরিজেরই একটা অংশ আরকি। সে অংশ হিসেবে বানিয়েছিলাম। তো এই এবং সেই ভিডিও শেষে আমি বলেও দিয়েছি যে এর মাধ্যমেই আমি ধর্মীয় আলোচনার ইতি টানবো। মানে ৪ বছর আগে আমার এই ধর্মের আলোচনার কিন্তু ইতি টানার কথা। এবং কিন্তু সেখান থেকেই বরং এটা নতুন করে আবার শুরু হইল। কারণ সেই ভিডিওর নিচে এসেই সবাই কমেন্ট করা শুরু করলো যে, "আপনি কোরআন কি, হাদিস কি এগুলার পার্থক্যই বুঝেন না। আপনার কোরআন হাদিসের কোনো জ্ঞানই নাই।" ইত্যাদি, ইত্যাদি নানান রকম কথাবার্তা। তখন আমি চিন্তা করলাম যে তাইলে হাদিস কি এ সম্পর্কে তো আসলে সাধারণ মানুষের কোনই ধারণা নেই। মানে আমি নিজেও সত্যিকার অর্থেই কারণ আমার ধারণা ছিল যে মানুষ এই কোরআন হাদিসের পার্থক্যগুলো বুঝে। কিন্তু তাদের এই কমেন্ট শোনার পরে আমার কাছে মনে হলো যে আসলে তাদেরই কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই। কোরআন আর হাদিসের সাথে যে আ মানে তত্ত্বীয় পার্থক্য সেটাই বেশিরভাগ মানুষের কাছে পরিষ্কার না। তখন আমি চিন্তা করলাম যে এইটাকে পরিষ্কার করে আমার একটা ভিডিও বানানো দরকার। তখন আমি একটা ভিডিও বানালাম হাদিসের নামে জালিয়াতি। এই শুরু হলো সেখান থেকে আলোচনা। আ এরপরে তো আস্তে, আস্তে নতুন করে প্রশ্ন আসলো সেটার উত্তর, আরো প্রশ্ন, আরো উত্তর। সেইটা করতে, করতে আল্টিমেটলি আমি তো পুরো রিলিজিয়াস আলোচক হয়ে গেলাম। এরপরে প্রকাশকরা যোগাযোগ করা শুরু করলো যে, "তাইলে এই বিষয়ে আপনি একটা বই লিখেন।" কয়েকজন প্রকাশকে যোগাযোগ করলে এরপরে আমি রিলিজিয়াস লেখকও হয়ে গেলাম এবং সে বইই বেশি বিক্রি হচ্ছে। যদি আমার আ উদ্দেশ্য হচ্ছে আমার মার্কেটিং বা সাফল্যের বিজ্ঞান রিলেটেড যে বই পুস্তক সেগুলোর বিক্রি বেশি হইলে আমি আর্থিকভাবে বেশি লাভবান হইতাম। কারণ আমি তো আর রিলিজিয়াস সেমিনার-টেমিনারে বক্তৃতা দিয়ে পয়সা নিতে পারি না। কিন্তু আমার যদি সাফল্যের বিজ্ঞান বা এরকম তাহলে আমি মোটিভেশনাল স্পিকার হিসাবে আর্ন করতে পারি। আমি মার্কেটিং কনসালটেন্ট হিসাবে আ মোটা অঙ্কের আ পারিশ্রমিক নিতে পারতাম। মানে আমি যদি সেই হিসাবে আমার যদি পরিচিতিটা তৈরি হয় বা হতো। সেটা আমার জন্য আরো বেশি আর্থিকভাবে লাভজনক হতো আরকি। যেমন ধরেন খালিদ ফারহান। খালিদ ফারহান বা এই যে নাফিস সেলিম বা আরো যারা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং নিশে কথা বলে। তারা মার্কেটিং কনসালটেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানি তাদেরকে স্পন্সর করে। কারণ আমাকে তো স্পন্সর করতে অনেক কোম্পানি সাহস পায় না। কারণ হচ্ছে আমি বিতর্কিত ব্যক্তি। তো এখন অনেকেই ভিতরে, ভিতরে ১ পা আগায় তো ৩ পা পিছায়। বলে যে না। কারণ হচ্ছে তাদের ব্র্যান্ড রিস্ক আছে। কারণ অনেকে আবার ফতুয়া জারি করবে যে আমারে যারা স্পন্সর করবে তাদের পণ্য কিনাও হারাম। তো সেজন্য তারা আর শেষ পর্যন্ত অগ্রসর হতে পারে না। কিন্তু আমি যদি আমার বিজনেস, মার্কেটিং সেসব নিয়ে কথা বলতাম সেটা আমার জন্য অনেক বেশি লাভজনক হইতো। হ্যাঁ, এবং সব নিশেরই বই বিক্রি হয়। আপনি আ যদি আ কি বলেন স্পোকেন ইংলিশ এর উপরে বই লেখেন সেটাও লাখ, লাখ কপি বিক্রি হচ্ছে। এবং সেখান থেকে কোটি, কোটি টাকা ইনকাম হচ্ছে। সো আপনি যেই নিশেই কথা বলবেন সব নিশেই এরকম মিলিয়ন, মিলিয়ন ভিউ হচ্ছে। মিলিয়ন, মিলিয়ন আ আপনার ফলোয়ার তৈরি হচ্ছে। সো নট নেসেসারিলি যে আপনাকে রিলিজিয়ন নিয়ে কথা বলতে হবে, পলিটিক্স নিয়ে কথা বলতে হবে। না, আপনি যদি কৃষি নিয়েও কথা বলেন, অনেক পেজ আছে যারা কৃষি নিয়ে কথা বলে এবং তাদেরও কয়েক মিলিয়ন ফলোয়ার আছে। এবং যেমন ধরেন শায়েখ সিরাজ। শায়েখ সিরাজ তো শুধু কৃষি নিয়ে কথা বলে। কিন্তু উনি অনেকগুলো জাতীয় আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন এবং উনার একটা বিরাট ফলোইং আছে সোশ্যাল মিডিয়ায় এবং মেইনস্ট্রিম মিডিয়ায়। সো কথা হচ্ছে যেই বিষয়েই আপনি কথা বলেন না কেন কিন্তু একই সাথে আপনার কিছু হিংসুক লোক তৈরি হবে। একই সাথে আপনার কিছু নেগেটিভ মানে আপনার হেটার্স তৈরি হবে। কোন কারণ ছাড়া এরা আপনাকে অপছন্দ করবে। সো এখন কথাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এইরকম হেটার্স যারা থাকবে তাদেরকে আপনার একটু দূরে রাখতে হবে বা তাদের থেকে আপনার দূরে থাকতে হবে। আপনার বরং পজিটিভ অ্যাসোসিয়েশন এ থাকতে হবে। তাই না? যেমন ধরেন এই যে আপনারা যারা পজিটিভ কমেন্ট করেন, আপনারা হচ্ছেন আমার শক্তি। তাই না? কারণ অনেক সময় দেখেন ১০০ টা পজিটিভ কমেন্ট আর একটা নেগেটিভ কমেন্ট সমান। মানে আপনারা এই ১০০ জন বসে, বসে এখানে আমাকে অনেক ইন্সপায়ার করলেন, অনেক মোটিভেট করলেন। কিন্তু একজন এসে একটা গালি দিল সেইটা কিন্তু আপনার এই সারা ১০০ টা কমেন্টের যে মোটিভেশন পুরাটাই নষ্ট করে দেয়। এটা আমি মানুষ। আমার আপনার সবার বেলাতেই এই কথাটা সত্যি।
আপনি সারাটা দিন অনেক সুন্দর কিন্তু একটা নেগেটিভ কথা আ মানে একটা নেগেটিভ কিছু কিন্তু আপনার পুরো দিনটা নষ্ট করে দিতে পারে। সো এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পজিটিভ অ্যাসোসিয়েশন। যেসব মানুষরা আপনাকে ইন্সপায়ার করবে, যেসব মানুষরা আপনাকে মোটিভেট করবে, যেসব মানুষকে আপনাকে বিভিন্নভাবে উৎসাহ যোগাবে, সেইসব মানুষদের সাথে থাকতে হবে। যেসব মানুষরা সত্যিকার অর্থেই আপনার ভালো চায়। যেসব মানুষরা আপনাকে পছন্দ করে, ভালোবাসে, তাদের কাছাকাছি থাকতে হবে আপনাকে। সেইটা হচ্ছে একটা পজিটিভ অ্যাসোসিয়েশন। হ্যাঁ? আবার অনেক মানুষ একজন সফল মানুষ হইলেই যে সে পজিটিভ তা না। অনেক সফল মানুষ আছে তারা হয়তো অনেক রিচ। কিন্তু তারা আপনাকে অনেক ডিমোরালাইজ করে। তারা আপনাকে অনেক অপমান করে, অবজ্ঞা করে। আছে না এরকম আপনার পরিচিত অনেক আত্মীয়স্বজন আছে, অনেক বড়লোক। কিন্তু আপনি তাদের কাছে যান না। কারণ সেখানে গেলে তাদের যে আচরণ সেটা অনেক সম্মানজনক না। তারা আপনাকে সেইভাবে রেসপেক্ট করে না। সেভাবে রেসপেক্ট করে কথা বলে না। তো তখন আপনি চিন্তা করেন যে ভাই এই বড়লোকের বাড়িতে আমার যাওয়ার দরকার নেই। তার থেকে আমার যে গরিব বন্ধু, সে দেখলে দৌড়ে আসে, সে আমাকে দেখলে জড়ায়া ধরে, সে আমাকে খুব পছন্দ করে, সে আমাকে ভালোবাসে। তাই না? তার সাথে বরং আপনি কিছু সময় কাটাইতে পছন্দ করেন। সেটা হোক পার্কে, সেটা হোক তাই না? আমাদের আপনার আ রতন টাটা একবার বলছিল যে, "দেখেন আমরা যতই 5 স্টার হোটেলে খেতে পারি এখন। কিন্তু তারপরও ওই যে রাস্তার পাশে যে টং দোকান, সেই টং দোকানে বসে পুরনো বন্ধুদের সাথে চা খাওয়ার যে আনন্দ, তাই না? এইটা আপনি 5 স্টার হোটেলের খাওয়াতে পাবেন না।" তো কথা হচ্ছে এটাই। আপনার এই যে মুকেশ আম্বানিও বলছে যে তার ফেভারিট ফুড কি? ওই যে সাউথ ইন্ডিয়ান যে ইডলি সাওয়ান্ত মানে যেগুলা খায় আরকি। মানে আমাদেরও আপনি যত বড় লোকই হবেন। বিল গেটস বলছে কি? যে আপনি যখন এরকম বিলিয়ন ডলারের মালিক হবেন then you will realize that there is the same hamburger তাই না? আপনি $1 বিলিয়ন এর যখন মালিক হবেন তখন আপনি বুঝবেন যে স্টিল আপনার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ওই যে হ্যামবার্গার। যেটা আপনি ওই যে ম্যাকডোনাল্ড এ লাইন দিয়ে খান, আপনি বিল গেটস হওয়ার পরও ওই ম্যাকডোনাল্ডই আল্টিমেটলি আপনি দেখবেন মানে ওই যে যেটা যার ফেভারিট খাবার আরকি। ওই যে পিজ্জা, তাই না? আপনার আ ওয়ারেন বাফেট বিলিয়নিয়ার। কিন্তু ওয়ারেন বাফেটও হ্যাঁ, ইডলি দোসা হ্যাঁ। সো এটা সাউথ ইন্ডিয়ান একটা ইডলিটা আমাদের ওই যে ভাতের মতো আরকি বাট ওরা কেমন করে জানি বানায়। হ্যাঁ, এই যে সাউথ ইন্ডিয়ান যে ফুড। তো কারণ ওইটা ওনারা খেয়ে অভ্যস্ত তো আল্টিমেটলি আপনি যতই ওইসব বিদেশি আ বিলেতি খাবার খাবেন, সেগুলো যত দামেই হোক, যত ভালোভাবেই পরিবেশন করা হোক, কিন্তু নিজেদের একটা খাবার আছে। যে খাবারটা আল্টিমেটলি আপনি পছন্দ করেন সেটাই কিন্তু আপনার দিন শেষে সবচেয়ে প্রিয়। সেটাই কিন্তু আপনার পছন্দের খাবার। তো এইরকম এখন আমাদেরকে এরকম একটা ভালো অ্যাসোসিয়েশন এ থাকতে হবে। যেই অ্যাসোসিয়েশন টা আমাদেরকে ইন্সপায়ার করে, যেই অ্যাসোসিয়েশন টা আমাদেরকে মোটিভেট করে। হ্যাঁ? এখন এই নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলা। There are 2 types of people who will tell you that you cannot make a difference in this world. মানে ২ ধরনের মানুষ আছে যারা আপনাকে সবসময় বলবে যে আপনি কিছুই করতে পারবেন না জীবনে। মানে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। এটা ২ ধরনের লোক বলে। Those who are afraid to try ১ম কথা হচ্ছে যে তারা নতুন কিছু ট্রাই করতে চায় না, তারা নতুন কিছু চেষ্টা করতে চায় না। তাই না? নতুন কিছু চেষ্টা করা। আচ্ছা আমি কতজন মানুষকে বললাম যে ভাই আপনারা আ Facebook বা YouTube এ আলোচনা শুরু করেন। কারণ আপনি যাই জীবনে আপনার বিশিষ্ট বিশেষজ্ঞ হওয়া লাগবে না। কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ভাই আপনার বয়স হইছে তো ৩০-৪০ বছর বয়স হইছে না? তো এই ৪০ বছর বয়সে আপনি অনেক কিছু শিখছেন তো। আপনার জীবনে কিছু অভিজ্ঞতা তো হইছে। আপনি ধরেন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। সো শুরু করেন। ক্যামেরাটা অন করেন আর ফটোগ্রাফি বিষয়ে বলা শুরু করেন। বানাইতে থাকেন। সে ভিডিও ১ জন দেখুক, সে ভিডিও ১০ জন দেখুক। নো ম্যাটার হোয়াট আপনি সেই ভিডিও নিয়ে কথা বলতে থাকেন। আস্তে দেখবেন আপনার কনটেন্ট এর কোয়ালিটি ইমপ্রুভ হবে। এতে আপনার কোন বাড়তি পয়সা খরচ তো হচ্ছে না। সো বসেই তো আছেন। সো ক্যামেরা অন করেন, কথা বলা শুরু করেন। সো এটুকুও অনেকে করে না। কারণ লোকে কি ভাববে? লোকে বলবে যে, "এই তো উনিও আবার কনটেন্ট বানানো শুরু করল।" ব্যাস আপনি ধরেন কানাডায় থাকেন। তো কানাডায় এত বছর ধরে থাকেন। অনেক কিছু তো আপনার চেনা হইছে, অনেক কিছু তো জানা হইছে। তো আপনি সে বিষয়ে টিপস দেন। যে আপনারা যারা কানাডায় বাড়ি কিনতে চান, চলেন আমি আপনাদেরকে আজকে কিছু পরামর্শ দেব। এই তো শুরু হয়ে গেল। আপনার একটা ভিডিও হয়ে গেল। কিভাবে? কারণ আপনি নিজে বাড়ি কিনছেন তো। বাড়ি যদি না কিনেন তো বাড়ি ভাড়া নিছেন। ওকে। সো কানাডায় যদি ভাড়া নিতে চান আপনারা নতুন যারা আসছেন তাইলে ভাড়া সম্পর্কে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে কিছু কথা বলব। এই বলে আপনি শুরু করে দিলেন। তা আপনি আসার পরে কিভাবে আপনি বাসা ভাড়া পেলেন সেখানে আপনি দেখবেন যে আপনার অনেক ইন্টারেস্টিং গল্প আছে। এখন আপনি খালি সংকোচে আছেন। ভাই আমি কথা বলব, মানুষ কি ভাববে? আমার কি উচ্চারণ ঠিক আছে? আমার কি ক্যামেরা ঠিক আছে? আমার কি চুল ঠিক আছে? এত কিছু চিন্তা করলে তো ভাই দরকার নাই তো। কি আপনার ফাঁসি হবে? তা শুরু করেন।
হ্যাঁ, এই যে হ্যাঁ, আপনার ফিরোজ ভাই ভালো কথা বলছে যে আপনি শুরুর দিকে রোবটের মতো কথা বলতেন। এখন কত সাবলীল, তাই না? এই খুবই স্বাভাবিক বিষয়। আপনি আ যখনই আপনি বলা শুরু করবেন ১ম দিকে আপনার হবে না। এরপর আপনি দেখবেন কথা শেষ হইতেছে না। কারণ আপনার ভাই এই মাথার ভিতরে কত দুনিয়ার তথ্য আছে আপনি নিজেও জানেন না। আপনার এই ৪০ বছরের পুরা ফাইল কিন্তু এখানে আছে। সো আপনি যখন বলা শুরু করবেন দেখবেন শেষ হবে না। তো স্টার্ট। আগে স্টার্ট করেন। মানুষ কি ভাববে তা নিয়ে আপনার ভাবতে হবে না। লোকে কি ভাববে তাও যদি আপনারই ভাবতে হয় তাহলে লোকে কি ভাববে? সো তারা যা ভাবার ভাবুক। এর মধ্যে দেখবেন যে আপনার কিছু ফলোয়ার তৈরি হয়ে গেছে। এই যে আমরা এরপরে আরেকজনকে হিংসা করি যে, "ভাই উনি এসব কি আবোল-তাবোল বলে কিন্তু উনার এই লাখ, লাখ ভিউ হইতেছে।" তো ভাই আপনি বলেন না কেন? আপনারে কে ধরে রাখছে? সো স্টার্ট করেন আজকে। আপনারা যারাই আছেন তারা শুরু করেন। সো কিছু লোক আপনাকে এনকারেজ করবে বা বলবে আপনাকে দিয়ে হবে না। আপনার সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হইতে হলে এই লাগবে, ওই লাগবে। এরা প্রথমত ট্রাই করতে ভয় পায় অথবা those who are afraid you will succeed. আরেক ধরনের মানুষ আপনাকে এসব কথা বলে যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। এরা হচ্ছে জেলাস। এরা ভয়ে থাকে যে সে হয়তো সাকসেসফুল হয়ে যাবে। সে হয়তো বলা শুরু করলে একসময় তার সত্যি, সত্যি কয়েক মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। এরকম যারা জেলাস তারা আপনাকে ডিসকারেজ করে, ডিমোরালাইজ করে, ডিমোটিভেট করে। সো এই ২ ধরনের মানুষ। ১ম কথা হচ্ছে যারা খুবই নার্ভাস, যারা কোন কিছু করতে চায় না, কোন উদ্যোগ নিতে চায় না। তারা সবসময় মনে করে তাদেরকে দিয়ে কিচ্ছু হবে না। তারা ফেইল করবে এবং তারা মনে করে দুনিয়ার শুদ্ধ সব মানুষই ফেইল করবে। ব্যবসা না হবে না। চাকরি না, চাকরি পাওয়া যায় না। তারপরে এইটা হবে না। আ এইভাবে আমরা একের পর এক মানে কিছু মানুষ আছে আপনাকে এইভাবে ডিমোরালাইজ করবে, ডিমোটিভেট করবে। সো এদের থেকে আপনি দূরে থাকবেন। তাই না? দেখুন এই যে আ আমাদের সঙ্গ নির্বাচন এটা খুব জরুরি। তাই না? সফল মানুষদের একটি শাশ্বত অভ্যাস হচ্ছে তারা সফল মানুষরা সবসময় নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলে। তারা নেগেটিভ মানুষদের থেকে ১০০ হাত দূরে থাকে। কারণ এই নেগেটিভ মানুষ হচ্ছে এনার্জি সাকার। এরা আপনার দিনটা নষ্ট করে দিবে। তাই না? এজন্য যেমন আমি আমার YouTube, Facebook এ কোন নেগেটিভ কমেন্ট কিন্তু আমি রাখি না। নেগেটিভ পিপল দেরকে আমি ব্লক করে দিই। কারণ আমি যখনই দেখি যে সে রেসপেক্টফুল এবং সে সিম্পলি আমাকে ডিমোরালাইজ করতেছে। কারণ সে কোন ভ্যালিড রেফারেন্স ও দিচ্ছে না, সে কোন ভ্যালিড আর্গুমেন্ট ও প্লেস করতেছে না। সে কতগুলো গালিগালাজ করতেছে। তো আমি চিন্তা করলাম ভাই আমার তো বসে, বসে তার গালিগালাজ শোনার দরকার নেই। সো এজন্য আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে তার কাজ হচ্ছে কোন নেগেটিভ কমেন্ট যেন আমার চোখে না পড়ে। তার আগেই তুমি ডিলিট করে সেটা ব্লক করে দিবা। নো ম্যাটার হোয়াট। তাই না? এজন্য কারণ হচ্ছে সেটা হলে আমি কথা বলতে পারব না। কিছু, কিছু জিনিস আছে। এই যে আমি একবার একটা ডিবেট এ গিয়েছিলাম ওই যে ফেস দ্য পিপল এ। তো ডিবেট শুরু করার আগেই আমাকে আপনার মিশিগান থেকে আমার এক ভাই মেসেজ পাঠাইছে। বলল যে, "ভাই আপনি ডিবেট চলাকালে কিন্তু ভুলেও কমেন্ট পড়েন না। আপনি যদি কমেন্ট পড়েন তাহলে আপনি কথাই বলতে পারবেন না এই ডিবেটে।" তখন আমি বুঝতে পারলাম যে কমেন্ট বক্সে কি পরিমাণ গালাগালি শুরু হয়েছে। তখনো পর্যন্ত কিন্তু আমাদের আলোচনা শুরুই হয়নি। তখনও সাগর ভাই সবেমাত্র ইন্ট্রো দিচ্ছে আরকি। আমিও কথা শুরু করি নাই, আব্দুল্লাহও কথা শুরু করে নাই। এর মধ্যেই মোটামুটি কয়েক হাজার গালি পড়ে গেছে। সো এজন্য উনি আগেই বলছে যে, "আপনি কিন্তু খবরদার কমেন্টই পড়বেন না। কমেন্ট পড়লে আপনি কথাই বলতে পারবেন না।" সো এইসব নেগেটিভিটি। নেগেটিভিটির মাধ্যমে আমরা মানুষকে চুপ করায় দিতে চাই। সো কিছু মানুষ আছে আপনি যেটাই করবেন, আমি আগেই বলছি যে এটা শুধু রিলিজিয়াস ইস্যুতে না। আপনি যদি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কথা বলেন সেটা যেই দলেরই হোক। যেমন ধরেন এই যে পিনাকি ভট্টাচার্য বা আরো যারা আছে সরকারের সমালোচনা করে। তো তাদের কমেন্ট বক্সেও গালি। আবার যারা সরকারের পক্ষে কথা বলতেছে তাদের কমেন্ট বক্সেও গালি। হ্যাঁ? সো আপনি পলিটিক্যাল এনালাইসিস করেন বা সোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলেন, বিজনেস নিয়ে কথা বলেন, আপনি আমেরিকার পক্ষে বলেন, আমেরিকার বিপক্ষে বলেন, বিদেশে থাকার সুবিধা বলেন, অসুবিধা বলেন, either way মানুষ আপনার সমালোচনা করবেই। মানুষ আপনাকে নেগেটিভ গালিগালাজ করবেই। তাই না? এটা যত কনটেন্ট ক্রিয়েটর আছে ধরেন আইমান সাদিক। আপনি মনে করতেছেন ভাই সে তো খুবই নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আইমান সাদিকরে দিনে এরকম কয়েক হাজার কমেন্ট ডিলিট করতে হয়। কয়েক হাজার। তাই না? কারণ এবং কয়েক হাজার লোককে আপনার ব্লক মারতে হয়। তাদের এরকম লোক আছে ৩০-৪০ জন। এদের কাজই হচ্ছে সারা বসে খালি নেগেটিভ কমেন্ট ডিলিট করা। আর সেসব লোককে ব্লক করা। কারণ হচ্ছে সেটা হচ্ছে কোন কারণ ছাড়াই কিছু মানুষের আইমানকে পছন্দ না। কোন কারণ ছাড়াই। আর তাদের মুনজারিনকে পছন্দ না। হ্যাঁ? এর কারণ হচ্ছে তাদের মনে হয় যে আমরা এদের থেকে অনেক কোয়ালিফাইড। আমাদের কথা কেন মানুষ শুনে না? এদের কথা কেন শুনে? এরা কারা?
হ্যাঁ? সো এদেরকে গিয়ে ভাই কোন না কোনভাবে যদি টেনে-টুনে নামানো যায়, কোন না কোনভাবে যদি এদেরকে ইয়ে করা যায়। সো এখন এটা আপনার বেলাতেও হবে। মানে আমি আমার সোশ্যাল মিডিয়ার উদাহরণ দিচ্ছি কারণ আমি যেহেতু ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না তাই সেই উদাহরণটা আপনাকে দিতে পারছি না। কিন্তু আপনার বেলাতে আপনি যেই পরিসরেই আপনি করেন না, হয়তো আপনার Facebook এ ১,০০০ ফ্রেন্ড আছে। বাট এই ১,০০০ ফ্রেন্ডের মধ্যেও কিছু মানুষ আছে যারা দেখবেন যে আপনার পোস্ট দেখে কিন্তু লাইকও করে না, কমেন্টও করে না, কিছুই করে না। তাই না? এরকম। তো এরকম আছে যে এরা নেতিবাচক। এরা আপনার ভালো কিছু পছন্দ করে না। হ্যাঁ? সো এরপরে আপনি দেখবেন এই ১,০০০ এর মধ্যেই আপনি দেখবেন কিছু মানুষ আছে নেগেটিভ কমেন্ট করে। মানে কোন একটা বিষয়ে যদি আপনি একটু শেয়ার করেন দেখবেন যে সাথে নেগেটিভ কমেন্ট চলে আসতেছে। ফিরোজ ভাই আমার একটা ভিডিও শেয়ার করছে। সাথে লোকজন এসে ঝাঁপায়া পড়ল। হ্যাঁ? সো আপনি এরকম আপনার যাকে পছন্দ ভাই আপনি শেয়ার করবেন। আমার পছন্দ নাই হইতে পারে। কিন্তু আমি আপনাকে ডিসকারেজ করব কেন? ডিমোরালাইজ করব কেন? সো আমি যে কাজগুলো এই ধরনের নেগেটিভ জিনিসগুলো, তাই না? একজন মানুষ পড়ে যেমন শিখে ঠিক তেমনি তাদের আশেপাশের মানুষ থেকেও শিখে। আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষ থেকে শিখি। তো এই সঙ্গ নির্বাচন খুব জরুরি। একজন মানুষের চরিত্র সম্পর্কে যেমন তার বন্ধু-বান্ধব দেখে বোঝা যায় ঠিক তেমনি কি ধরনের মানুষ সে এড়িয়ে চলে তা থেকেও আন্দাজ করা যায়। আপনি যে ধরনের মানুষের সাথে থাকবেন আস্তে আপনি তাদেরই একজন হয়ে উঠবেন। আপনি যদি এসব নেগেটিভ পিপল দের সাথে থাকেন আস্তে আপনিও কিন্তু নেগেটিভ হয়ে উঠবেন। তাই না? এজন্যই আমাদের এই যে তাসাউফ মানে সুফিবাদের যে মূল কথাটা সেটা হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি। সেখানে বলা হচ্ছে যে আপনি এরকম ভালো কিছু মানুষের সাথে চলবেন। ভালো কিছু মানুষের সাথে আপনি আ মানে সময় ব্যয় করবেন। যারা হিংসামুক্ত, যারা লোভমুক্ত, যারা আপনার পরোপকারী, এসব মানুষের সাথে থাকলে আপনার মধ্যে আস্তে ওই বোধগুলো জাগ্রত হবে। আ নেগেটিভিটি সেসব মানুষগুলো থেকে যখন আপনি দূরে থাকবেন, তখন আপনার মধ্যে সেসব জিনিসগুলো খুবই বিরক্তিকর লাগবে আস্তে। সো এজন্য যেটা করতে হবে যে আমাদেরকে কিসব মানুষের সাথে আমরা মিটবো। আপনি যে ধরনের মানুষের সাথে আপনি আস্তে তাদের একজন হয়ে উঠবেন। এখন সফল ব্যবসায়ীদের সাথে থাকলে আপনিও সফল ব্যবসায়ী হবেন। আপনি ভালো যারা সফল উদ্যোক্তা, ব্যবসায়ী তারা দেখবেন অনেক উদ্যমী। তারা দেখবেন আপনাকে সাফল্যের গল্প বলতেছে। তখন সেখান থেকে আপনিও কিন্তু একটা ইন্সপায়ারেশন পাবেন। যে হ্যাঁ, তারা সফল হচ্ছে ব্যবসা করে। হ্যাঁ, ১০ টা ব্যবসায় লোকসান হচ্ছে। কিন্তু একটা লোক প্রফিট দিয়ে আবার বাকি ১০ টা লস তারা পোষায় ফেলতেছে। এটাই হবে। সো এরকম বিনয়ী মানুষদের সাথে থাকলে আপনিও বিনয়ী হবেন। আপনি যদি দয়ালু, দানশীল, পরোপকারী মানুষের সাথে থাকেন, তাহলে আপনি দানশীল, পরোপকারী হবেন। আবার হিংসুক, স্বার্থপর, অকৃতজ্ঞ মানুষের সাথে থাকলে আমরাও তাই হয়ে উঠি। আমরা এসব মানুষের সাথে যখন থাকবো আস্তে আমাদের মধ্যে সেসব বদভ্যাসগুলো ট্রান্সমিট হয়। মানে সেগুলো আস্তে আমাদের মধ্যে চলে আসে। তো নিজেকে বদলাতে চাইলে তাই আমাদের ফ্রেন্ড লিস্টে পরিবর্তন আনতে হবে। নট নেসেসারিলি যে সে আপনার ইউনিভার্সিটিতে পড়ছে বা সে আপনার ফ্রেন্ড দেখেই তার সাথে আপনার চলতে হবে। এমন কোন কথা নাই। আপনি যদি মনে করেন যে সে জেলাস, সে ডিসরেসপেক্টফুল, আপনার জাস্ট ডিলিট করবেন। মানে আমার বন্ধু-বান্ধবের লিস্টে অনেক পরিবর্তন আসে। আমি সে যত ক্লোজ ফ্রেন্ডই হোক, আমি যখন বুঝি যে না সে আমার সম্পর্কে তার ধারণা পজিটিভ না। অন্যায়ভাবে সে আমার সম্পর্কে নেতিবাচক কথা বলতেছে। সো সেক্ষেত্রে ব্লক। তো সিগারেট, অ্যালকোহল যদি ছাড়তে চান আপনি তাহলে ধূমপায়ী বা অ্যালকোহলিক যেসব বন্ধু-বান্ধব আছে তাদের সঙ্গ আপনাকে ছাড়তে হবে। এখন আপনি প্রতিদিন যদি তাদের সাথে আড্ডা দেন, তাহলে আপনি ধূমপান বা অ্যালকোহল থেকে কখনোই মুক্তি পাবেন না। সো এটা হচ্ছে গিয়ে বিষয়। মানে আপনি অ্যাসোসিয়েশন খুব ইম্পোর্টেন্ট। এরপরে এই যে সফল মানুষদের এই যে অসৎ সঙ্গের একটা বড় সমস্যা কি জানেন? অসৎ সঙ্গের একটা বড় সমস্যা হচ্ছে তারা আপনার স্বপ্ন চুরি করবে। যেমন দেখেন আপনি কোনো একটা কিছু আপনি যে একটা স্বপ্ন দেখলেন সেটা যাই হোক। আপনি ধরেন বড় ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখলেন। সো এই একজন মানুষ এসে কিন্তু আপনাকে দেখবেন যে পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে যে, "আরে দূর বাদ দাও এগুলো। এখন তো দুনিয়ার সবাই ফটোগ্রাফার। সবার পকেটেই iPhone আছে। সো ছবি তো সবাই তুলতে পারে। এখন আর ফটোগ্রাফির ভাত নাই। এখন আর ফটোগ্রাফির বেল নেই। এখন আর ফটোগ্রাফারদের পয়সা নাই।" এগুলো আগের একসময় ছিল। হ্যাঁ? আগে একসময় ছিল যখন ফটোগ্রাফারদের টাকা ছিল। কারণ তখন সবার হাতে ক্যামেরা ছিল না। তখন ফটোগ্রাফি করে কামানো যেত। এখন আর যায় না। এই যে একটা কথা আন্দাজের উপরে বলে দিল। হ্যাঁ? সো তাই না? একবার ওই আ এ ইন্ডিয়ান একজন ফটোগ্রাফার আছে। ও কনটেন্ট বানায় আরকি। তো ও এরকম একটা TikTok বানাইছিল একবার রিলস আরকি। তো বলছে যে কিছু লোক বলে যে ফটোগ্রাফিতে পয়সা নাই। তো তাদেরকে বলবা যে তেরে কো कैसे पता? মানে গুরুজি আপকো कैसे पता? মানে ফটোগ্রাফিতে পয়সা আছে না নাই এটা তুমি কেমনে জানো? তুমি ফটোগ্রাফি করছো? তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আসছো। ফটোগ্রাফাররা পয়সা কামায় কি কামায় না এটা আমি বড় ফটোগ্রাফারের
যে আছে তার কাছ থেকে শুনবো। যে প্রফেশনাল ফটোগ্রাফার সে আমাকে বলবে ফটোগ্রাফি আজ থেকে ৩০০ বছর আগে কেমন ছিল, ৩০ বছর আগে কেমন ছিল, এখন কেমন, আগামী ৩০ বছর পরে ফটোগ্রাফির ফিউচার কি হবে, এটা যে ফটোগ্রাফার সে না বলতে পারবে। তুমি ফটোগ্রাফির আ এ মানে এফ ও জানো না, পি ও জানো না। তো তুমি সেখানে এসে আ আমাকে বলতেছো যে ফটোগ্রাফিতে পয়সা নাই, হবে না। সো কথা হচ্ছে এজন্য কিছু মানুষ আছে আপনাকে এরকম সাইড দিয়ে যাওয়ার সময় এক তুড়িতে আপনার স্বপ্নটা নিয়ে চলে যাবে। এরকম কথায় আমরা অনেক উদ্যোগ আ থেকে সরে আসি। তো এতে আপনার স্বপ্নটা চুরি হয়ে যায়। সেজন্য বলে যে, "ডোন্ট লেট এনিওয়ান স্টিল ইউর ড্রিমস।" তো আপনি আপনার স্বপ্ন কাউকে চুরি করতে দিবেন না। এ স্বপ্ন খুব কাছের মানুষরা চুরি করে কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনরা আপনার স্বপ্ন চুরি করে। আপনি একটা ব্যবসা শুরু করতে যাবেন দেখবেন একজন এসে বলছে যে, "হ্যাঁ, এই ব্যবসা তোমারে দিয়ে হবে না। এইখানে ব্যবসা করা এত সোজা নাকি? ব্যবসা ভাই দুনিয়াটা চোরবাটপারে ভরে গেছে। পারবা না।" এই আপনারে দিন ২, ৪, ৫ টা কথা বলে হ্যাঁ, ২, ৪, ৫ টা কথা বলে আপনার কিন্তু ড্রিমটা চুরি করে নিয়ে যাবে। সো এজন্য সফল মানুষ এই যে মানুষ সফল হলে ব্যর্থ মানুষরা তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। আবার আপনি যখন সফল হবেন তখন দেখবেন এই মানুষগুলোই আপনাকে তখন নানানভাবে ডিমোরালাইজ করবে। বলবে, "কেমনে এত টাকা কামায় জানি না। নকল মজুতদারি করে, তারপরে হচ্ছে নকল মাল বিক্রি করে, তারপরে নিশ্চয়ই কোনো অবৈধ ব্যবসা আছে ভিতরে। নাইলে এত টাকা কোত্থেকে আসে?" হ্যাঁ। তো এই তখন তারা এবং এরপরে দেখবেন যে কখনো যদি কোনো এজন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নামে যখনই একটা অনিয়ম দুর্নীতির খবর আসে, আমরা বিনা তথ্যে, বিনা প্রমাণে, বিনা সাক্ষ্য কোনো কিছু ছাড়াই পত্রিকার সেসব খবর আমরা বিশ্বাস করি। হ্যাঁ, কারণ হচ্ছে এসব খবর বিশ্বাস করার পিছনে কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা মনে করি যে একটা মানুষ স্বাভাবিকভাবে বড়লোক হইতে পারে না। সে বড়লোক হইছে মানে নিশ্চয়ই সে কোনো ২ নম্বরই করছে। এটা হচ্ছে আমাদের একেবারে ক্রিস্টাল ক্লিয়ার মাইন্ডসেট। এটা হচ্ছে আমাদের একেবারে বদ্ধমূল ধারণা যে একটা লোক বড়লোক হইছে মানেই হচ্ছে সে নিশ্চয়ই কারো না কারো ঠকায়া বড়লোক হইছে। স্বাভাবিকভাবে সৎভাবে একটা মানুষ বড়লোক হইতে পারে না। এটা হইতেছে আমাদের দেশের বেশিরভাগ মানুষের বদ্ধমূল ধারণা। এটাকে বলে সর্বহারা মাইন্ডসেট। মানে এটার নাম আমি দিয়েছি সর্বহারা মাইন্ডসেট। সর্বহারা মাইন্ডসেট মানে আমাদের দেশে একবার একদল ডাকাত মানে এরা ডাকাতি-টাকাতি করত। এরা হঠাৎ করে কমিউনিজমের কনসেপ্টটা শুনে এরা আ এটারে আইডিয়ালাইজড করছে আরকি একটা। মানে কমিউনিজমের আইডিয়াটাকে দিয়ে তারা তাদের ওই আ ডাকাতিটাকে বৈধ করছে আরকি। তারা মনে করছে যে যারা বড়লোক তারা তখন এই স্লোগান দেয়া শুরু করল। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে তাদের যুক্তিটা হলো যে এই যে যারা বড়লোক হইছে, যাদের গাড়ির মালিক, বাড়ির মালিক, তারা আমাদের মতো গরিবদেরকে ঠগায়া বড়লোক হইছে। সুতরাং তাদের বাড়িতে ডাকাতি করা, তাদের গাড়িতে ডাকাতি করা এটা আমাদের হক। ব্যাস! এই শুরু হইলো তারা রাস্তার মাঝখানে গাড়ি আটকায়া তাদেরকে কিডন্যাপ করে, তাদের বাড়িতে ডাকাতি করে। তারা আগেও ডাকাতিই করত। তারা ডাকাত মূলত। কিন্তু তারা এখন এটার একটা নৈতিক এবং এটার একটা মানে আইডিওলজিক্যাল গ্রাউন্ড পাইছে আরকি। যে বড়লোকের বাড়িতে ডাকাতি করা তাদের জন্য জায়েজ। কারণ বড়লোক হইতেছে তাদেরকে ঠগায়া বড়লোক হইছে। সুতরাং এই ডাকাতি করা বৈধ। ব্যাস এই এখনো পর্যন্ত আমাদের দেশে এই সর্বহারা মাইন্ডসেট আছে। আমরা পত্রিকায় কোন কোম্পানির অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতির খবর পেলেই আমরা মনে করি ভাই রে ভাই, ইহা তো মিথ্যা হইতে পারে না। এইজন্যই সাথে আমরা সেটা বিশ্বাস করি এবং এইসব বিশ্বাসের জের ধরে হাজার কোটি টাকার কোম্পানি লুট করে ফেলে একটা চক্র। এবং সেসব নিয়েই আমি আমার বই লিখেছি 'মগের মুল্লুকের অর্থনীতি'। আমি এই বিষয়ে কিছু ভিডিও বানাবো। আপনাকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্যাম গুলোর পোস্টমর্টেম রিপোর্ট এনালাইসিস করে দেখাবো যে এগুলো একটা চক্র এসব কোম্পানি লুট করছে। মানে শুধুমাত্র আমাদেরকে বুঝাইয়া দিছে যে এরা হচ্ছে আত্মসাৎকারী, এরা পাচারকারী এই বলে মূলত সেই কোম্পানিটাকে আত্মসাৎ করে ফেলছে মিডিয়া এবং এর সাথে অ্যাসোসিয়েটেড সিন্ডিকেট। আমি আমার বইতে বড় স্ক্যাম গুলোর কিছু এনালাইসিস করেছি যে এগুলোতে আপনি যাদেরকে হাইজ্যাকার বলে গণপিটুনিতে অংশ নিয়েছিলেন, এরা হাইজ্যাকার না। যারা এদেরকে হাইজ্যাকার বলতেছে এরা হাইজ্যাকার, এরা ছেলেধরা। হ্যাঁ? যেমন হলমার্ক। হলমার্ক নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আপনি বলবেন যে, "ভাই আমি তো কানে হাত দিয়ে দেখিনি এতদিন।" হলমার্ক কোন ঋণ আত্মসাৎ করেনি। শেষ পর্যন্ত ভিডিও আসবে তখন দেখবেন। আমার বইতে আছে আলোচনা। এগুলো সব এহসান গ্রুপ। এই যে শুনেন না ১৭,০০০ কোটি টাকা আত্মসাৎ করছে। এহসান গ্রুপের টার্নওভার ১৭,০০০, ১৭০০ তো দূরের কথা। ১৭ কোটি টাকাও না। এহসান গ্রুপের টার্নওভার ২ কোটি টাকাও না। অথচ ১৭,০০০ কোটি টাকা নাকি তারা আত্মসাৎ করছে। এগুলা আমাদের র‍্যাব, সিআইডির বরাতে প্রথম আলো এসব খবর দেয়। অথচ এই এহসান গ্রুপের টোটাল টার্নওভার ২ কোটি টাকাও না। এবং এহসান গ্রুপ অত্যন্ত সফল এবং অত্যন্ত আম আ মানে ট্রান্সপারেন্ট একটা আ কোঅপারেটিভ
সোসাইটি। আমি আমার বইতে আরো আলোচনা করেছি, একটা ভিডিও আমি বানাবো। দেখেন পুরা জাতি পঙ্গপালের মতো ছুটছে। কেউ কানে হাত দিয়ে দেখে না। বড়, বড় অর্থনীতিবিদরা এসে ১৭,০০০ কোটি টাকা, ১৭,০০০ কোটি টাকা। খোঁজও নেয় না যে ১৭,০০০ কোটি টাকা কতগুলো টাকা হইলে হয়। আপনি কেমনে জানেন? কোত্থেকে পাইলেন এসব তথ্য? তাদের ব্যাংকের স্টেটমেন্ট, অ্যানুয়াল রিপোর্ট কোথায় পাইলেন? কোত্থেকে পাইলেন? এই যে র‍্যাব এসে বলতেছে, একটা সাংবাদিক দাঁড়ায় জিজ্ঞেস করে না যে ১৭,০০০ কোটি টাকা এই অঙ্কটা আপনারা কোথায় পেলেন? বড়, বড় তারপরে হচ্ছে এই যে শফিক তুহিনের মতো সাংবাদিক প্রতিবেদন বানাচ্ছে ১৭,০০০ কোটি টাকা আত্মসাৎ। এটিএন বাংলার ১৭,০০০ কোটি টাকা আত্মসাৎ। ১৭,০০০ কোটি টাকা তো বহু দূরের কথা। মানে ১৭ কোটি টাকা, মানে হাজার কোটি বাদ দিলাম। ১৭ কোটি টাকা হইলেও মানা যাইত যে ভাই ১৭ কোটি টাকা হয়তো আবেগের ঠেলায় ১৭,০০০ বলে ফেলছে। ১৭ কোটি টাকাও না। এটা একটা লোকাল সমবায় সমিতি। বাংলাদেশে এরকম সমবায় সমিতি আছে ১,৮০,০০০। এর মধ্যে ১,০০,০০০ সমবায় সমিতির টার্নওভার একসাথে করলেও ১৭,০০০ কোটি টাকা হবে না। তাই না? কত টাকায় ১৭,০০০ কোটি টাকা হয়? এক্সাক্টলি কত টাকায় ১৭,০০০ কোটি টাকা হয় এই আন্দাজ আমাদের নাই। ভাই গুগলের মতো কোম্পানি, গুগল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোম্পানি। এই গুগলের মতো কোম্পানি ওয়াল স্ট্রিট থেকে ১৭,০০০ কোটি টাকা সংগ্রহ করতে পারে নাই। ১৭,০০০ কোটি টাকা মানে $2 বিলিয়ন। $2 বিলিয়ন। এই $2 বিলিয়ন গুগলের মতো কোম্পানি ওয়াল স্ট্রিট থেকে কালেক্ট করতে পারে নাই। গুগল আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে তাদের শেয়ার অফার করছে হলো $2.1 বিলিয়ন এবং শেষ পর্যন্ত তারা $1.9 বিলিয়ন পুঁজি সংগ্রহ করতে পারছে। তাহলে গুগল যেখানে ১৭,০০০ কোটি টাকা সংগ্রহ করতে পারে নাই, সেখানে আপনি বলতেছেন পিরোজপুরের এহসান গ্রুপ ১৭,০০০ কোটি টাকা আত্মসাৎ করছে। হাউ ফানি! এই ধরনের ইকোনমিক সেন্স নিয়ে আমাদের সাংবাদিকরা এই প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকায় সাংবাদিকতা করে। তাই না? এবং র‍্যাব তাদেরকে কোন ধরনের কোন ওয়ারেন্ট ছাড়া, কোন ধরনের কোন মামলা মোকদ্দমা ছাড়া, তাদের কোন স্টেক হোল্ডারের কোন ধরনের কোন কমপ্লেইন ছাড়া অ্যারেস্ট করে নিয়ে আসছে। এবং সিআইডি তাদের এটা ইনভেস্টিগেট করে বলল যে তারা ১০০ কোটি টাকা আত্মসাৎ করছে। তো আগে বললেন ১৭,০০০ কোটি আর এখন বলতেছেন ১০০ কোটি। এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো ১৬,৯০০ কোটি টাকা। তো এই আসমান জমিন অমিল কি প্রমাণ করে? প্রমাণ করে যে কোন নিশ্চিত তথ্য প্রমাণ বা আগাম অনুসন্ধানের ভিত্তিতে র‍্যাব তাদেরকে গ্রেফতার করেনি। তা একটা আর্থিক প্রতিষ্ঠান, আর আর্থিক প্রতিষ্ঠানে র‍্যাব কেন রেড দিবে? একটা আর্থিক প্রতিষ্ঠান সিআইডি কেন তদন্ত করবে? দেখুন, সে একটা সমবায় অধিদপ্তরের নিবন্ধিত সমবায় সমিতি। তো নিবন্ধিত সমবায় সমিতি যদি আপনার সেখানে সমবায় অধিদপ্তর তদন্ত করবে। আর আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান তো আপনি যদি আইন সম্পর্কে যদি আপনার সাধারণ ধারণা থাকে, আমি কোনো আইনজীবী না, আমি আইনের ছাত্রও না। কিন্তু আইন সম্পর্কে তো আমাদের একটা সাধারণ জ্ঞান আছে যে আইন ২ রকম হয়। একটা হচ্ছে সিভিল, আরেকটা হচ্ছে ক্রিমিনাল। তো ক্রিমিনাল মানে হচ্ছে খুন, ধর্ষণ, এগুলো হচ্ছে ক্রিমিনাল। আর সিভিল হচ্ছে আপনার জমি জমা, অর্থ সম্পর্কিত এই যে ব্যবসা-ট্যাবসা রিলেটেড যেগুলো আছে এগুলো হচ্ছে সিভিল। তো এহসান গ্রুপ হইতেছে একটা সমবায় সমিতি, সমবায় অধিদপ্তরে নিবন্ধিত। তো সেইটা সিআইডি কেন তদন্ত করবে? সিআইডির নামই তো হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তো এগুলো কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম একটা চক্র এভাবে হঠাৎ করে একজনের ছেলে ধরা নাম দিয়ে তাদের সবকিছু লুট করে ফেলে। আর আমরাও এসে সেখানে তাদেরকে কিলানো শুরু করি যে ভাই হাইজ্যাকার ধরা পড়ছে, আগে তারে কিলাও। এগুলো হচ্ছে মগের মুল্লুকের অর্থনীতি। এই যে হলমার্ক নিয়ে আমি যদি ভিডিও বানাই আপনি তাজ্জব বনে যাবেন যে কি বলেন ভাই? এইটা তো জীবনে কোনোদিন আমরা এভাবে চিন্তা করে দেখিনি। হলমার্ক নিয়ে প্রথম আলো যদি রিপোর্ট না করত, আজ পর্যন্ত আপনি হলমার্কের নাম শুনতেন না। কারণ হলমার্ক যথাসময়ে যথা নিয়মে তাদের সমস্ত ঋণ পরিশোধ করতে পারত। আপনি নামই শুনতেন না হলমার্কের। অথচ এইটাকে একেবারে পরিকল্পিতভাবে তারা একটা জাতীয় ইস্যু বানিয়ে শেষ পর্যন্ত গলায় পাড়া দিয়ে হলমার্কের হত্যা করা হইছে। এবং এখন আবার তারা দিচ্ছে যে না, হলমার্কের যাবজ্জীবন কারাদণ্ড হইছে, হবে তো। হলমার্কের যে বিচার সেগুলো একেবারে র‍্যাবের এনকাউন্টারের মতো। র‍্যাব ওই যে এনকাউন্টারের পরে এসে বলে না যে আসামিরে নিয়ে তারা অস্ত্র উদ্ধারে বের হইছে। আর আসামির সাঙ্গপাঙ্গরা র‍্যাবের উদ্দেশ্য করে গুলি করছে। অগত্যা র‍্যাবকে গুলি চালাইতে হইছে। এটা আপনি, আমি, কোর্ট সবাই বুঝে যে র‍্যাবরে কেউ গুলি করে না। র‍্যাবরে যে কেউ গুলি করে না এটা আপনি আমি যে বুঝি, এটা র‍্যাবও বুঝে। তারপরেও র‍্যাব এসব মিথ্যা অবলীলায় বলে যাচ্ছে। আর আমরা এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন দিই। এটা বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এসব বিচার বহির্ভূত অবিচারকে আমরা সমর্থন দিই। এবং এই জিনিসটা ব্যক্তির বেলায় হয় না। হ্যাঁ, ব্যক্তির বেলায় হয় না। এইটা হয় হচ্ছে কোম্পানির বেলায়। দেখেন একটা ব্যক্তি, আমাকে যদি আজকে পুলিশ র‍্যাব ধরে, আমি হয়তো একটা ব্ল্যাংক চেক দিব যে ভাই আমার যা আছে সব নিয়ে যাও, তবু আমারে মাইরো না। হ্যাঁ?
তো আমার ব্ল্যাঙ্ক চেকে কত টাকা ক্যাশ হবে বলেন? আমার কাছে কত টাকা আছে একটা ব্যক্তি হিসাবে? কিন্তু এরকম হলমার্ক বা এরকম বড় একটা কোম্পানিকে যদি এনকাউন্টার করে তাহলে সেখানে হাজার কোটি টাকার মামলা। হাজার, হাজার কোটি টাকা এই এনকাউন্টারের হুমকি দিয়ে একটা চক্র নিয়ে নিচ্ছে। বাংলাদেশে এজন্যই ব্যবসা করা যায় না। এবং আপনি যদি এগুলো না বুঝেন, বাংলাদেশে আপনি ব্যবসা করতে পারবেন না। এজন্য বাংলাদেশে ব্যবসা করতে হলে আপনার ফিলিপ কটলারের বই পড়ে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে আমার মগের মূল্যকর অর্থনীতি বইটা পড়তে হবে। সো আমি কিছু ভিডিও বানাবো তখন আপনি বুঝতে পারবেন যে এত বড়, বড় অর্থনীতিবিদ, এত বড়, বড় চুল পাকা, পাকা অর্থনীতিবিদরা টেলিভিশনের বাক্সর ভিতরে এসে এসব কথা বলে। এরা ব্যাংকের ঋণ নেয়ার নিয়ম কানুন, এরা এই কিসের ভিত্তিতে ব্যাংক ঋণ দেয়, কি সেই ঋণের নিশ্চয়তা কি, কিভাবে ব্যাংকের ঋণ আত্মসাৎ করে, আত্মসাৎ যে করা যায় না এসব জানে না এরা। আপনি তাজ্জব বনে যাবেন। ব্যাংকের ঋণ নিয়ে আপনি আত্মসাৎ করা তো দূরের কথা, কবরে যাওয়া এর থেকে সহজ। ব্যাংকের ঋণ নিয়ে জীবনে আপনি আত্মসাৎ করতে পারবেন না। ব্যাংক একটা ইন্টারন্যাশনাল সিস্টেম। এটা বাংলাদেশের সোনালী ব্যাংক হোক আর রূপালী ব্যাংক হোক, তারা তো তাদের প্রতিদিনের ট্রানজাকশন হচ্ছে ব্যাংক অফ আমেরিকার সাথে। তাদের প্রতিদিন ট্রানজাকশন হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে, এইচএসবিসি ব্যাংকের সাথে। এবং সবকিছু একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যারের মাধ্যমে মেইনটেইন হচ্ছে। সেখান থেকে একজন কিভাবে ২,৫০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে? এই আষাঢ়ে গল্প আমরা বিশ্বাস করলাম। এবং কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে বড়, বড় অর্থনীতিবিদরা এসে আমাদেরকে এসব কিচ্ছা শোনায়। আমরা চিন্তা করি ভাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনারাও বলতেছে। তারপরে এত বড়, বড় পত্রিকা বলতেছে। এইজন্য আমরা কানে হাত দিয়ে দেখি না। এই যে আমরা একটা জিনিসের পিছনে দৌড়াই। তো সেই মগর মুল্লুকের সিরিজটা করব। এই সিরিজটা শেষ হওয়ার পরেই আমি সেই ভিডিও সিরিজও বানাবো। আপনাদের যাদের বইটা কেনা সম্ভব না তারা ভিডিও সিরিজ থেকে দেখতে পারেন। এসব কেস আমি এনালাইসিস করব এবং আমি আপনাকে একদম হার্ডকোর রেফারেন্স দিয়ে বলব। একদম সলিড রেফারেন্স দিয়ে বলব। আমি কোন মানে ঐরকম শুধু আন্দাজ অনুমানের উপরে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এইভাবে ধারণা করা হচ্ছে এইসবের ভিত্তিতে বলব না। আমি যা বলব একদম সলিড রেফারেন্স দিয়ে বলব। তো কিন্তু কথা হচ্ছে যে আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। যেই কারণে আপনার এই যে কিছুদিন আগে ইভ্যালিকে নিয়ে হলো। তাই না? এগুলো এই লুটপাট প্রক্রিয়ার অংশ। তাই না? ইভ্যালি কোনো অন্যায় করেনি। বরং ইভ্যালির প্রতি যেটা হইছে সেটা অন্যায়। কিন্তু আমরা এই যে কিছু মানুষ আছে এই অনিয়ম দুর্নীতির বিপক্ষে কথা বললে নিজেকে একটু আব্দুল কাদের জিলানী মনে হয়। তাই না? এইজন্য দেখবেন কোন জায়গায় খালি চোর একটা ধরা পড়ছে কার আগে কে গিয়ে ঘুষি মারবে। খোঁজও নেয় না যে ভাই এই লোকরে যে আগে তারা কথা বলার সুযোগ দিবে না তো। সে চোর নাকি তোমরা তারা চোর বানাইতেছো। আগে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তো। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমি কাউকে চোর মানতে নারাজ। আগে তাকে কথা বলতে দিতে হবে। তাকে কথা বলে আমি দেখব যে তার অপরাধটা আসলে কি কদ্দূর। তাই না? সো এই যে যারা এইসব কথা বলে তারা মূলত একটা হাইজ্যাকার চক্র। তারা একটা ছেলে ধরা চক্র। তো যাই হোক যে কথাটা থেকে এইগুলা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি আ মানে যাই হোক আপনাকে যারা সফল হবে, সফল হলে তাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে। এবং এটা অন্যান্যদের বেলায়ও সত্যি। যেমন ধরেন এই যে ট্রান্সকম বাংলাদেশের ওয়ান অফ দ্যা লার্জেস্ট গ্রুপ। এখন ট্রান্সকম যদি তাদের 'প্রথম আলো', 'ডেইলি স্টার' না রাখতো, তাহলে তারাও এতদিনে হলমার্ক হয়ে যেত। এ কারণে বাংলাদেশের যত বড়, বড় আম ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা আস্তে, আস্তে মিডিয়া কিনে। কারণ এরা মিডিয়ার বলি হয়। হ্যাঁ, কারণ সাংবাদিকদের বিচার করা যায় না বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে আবার রাজনৈতিক সাংবাদিক যারা আছে তারা অনেক মজলুম। রাজনৈতিক প্রতিবেদক যারা আছে তারা মজলুম। কিন্তু অর্থনৈতিক প্রতিবেদক যারা আছে এদের বিচার করা যায় না। এরা একের পর এক কোম্পানি লুট করে। সো মানুষ সফল তাদেরকে এরকম টেনে নিচে নামানোর একটা চেষ্টা করে। কারণ যে এটা আপনি ব্যবসা করতে গেলেও এটা হবে। আপনি যখন সফল হবেন তখন আপনি দেখবেন আরেক রকমের সমস্যা। এই যে হামিম গ্রুপ তারা আবার সমকাল, চ্যানেল 24 কেন এসব চ্যানেল তারা করতেছে? কারণ নাহলে তাদের ব্যবসা হলমার্ক হয়ে যাবে। কারণ হামিম গ্রুপ তো হলমার্ক তো ২,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। হামিম গ্রুপের আস্ত ব্যাংক আছে নিজেদের। কারণ হামিম গ্রুপ এত বড় কোম্পানি। হামিম গ্রুপের প্রতি মাসে তারা শুধু কর্মচারীদের বেতন দেয় ১২০ কোটি টাকা। ১২০ কোটি টাকা তারা শুধু কর্মচারীদের বেতন দেয়। হামিম গ্রুপের কারেন্ট বিল, গ্যাস বিল আসে মাসে প্রায় ৩০০ কোটি টাকা। ৩০০ কোটি টাকা গ্যাস বিল, পানির বিল আর এই যে গ্যাস কারেন্ট বিল আসে। পানি, গ্যাস এবং ইউটিলিটি বিল। তো এইসব বিল কিভাবে পরিশোধ করে? ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করে। কারণ গার্মেন্টস ব্যবসাটা 100% ব্যাংক ঋণ নির্ভর। আপনার যত মেটেরিয়াল কাঁচা মেশিনারিজ আছে এগুলো ব্যাংক ঋণ নিয়ে কিনতে হবে। এগুলোকে বলে ব্যাক টু ব্যাক এলসি। পরে আলোচনা করব একসময়। তো এজন্য তাদের এত এলসি লাগে যে তাদের আস্ত একটা ব্যাংকই দরকার। এজন্য সরকার তাদেরকে ব্যাংকের লাইসেন্স দিছে। যে ভাই তোমাদেরকে এত ঋণ তো আর আমরা দিতে পারব না। যাও তোমাদেরকে আমরা ব্যাংকের একটা দিয়ে দিলাম। তোমরা এবার সেই ব্যাংক থেকে যা খুশি ঋণ নাও।
এবং তারা এখন এই যে আ আ আপনি যদি তাদের সমকাল আর এই চ্যানেল 24 না থাকতো, তো তাদেরকেও হলমার্ক বানায় দিত। তাদেরকেও এস আলম গ্রুপ বানায় দিত। সো এই জিনিসগুলো বাংলাদেশে প্রচুর হচ্ছে। এই মিডিয়ার যে আ দুর্বৃত্তায়ন সেগুলো একজনকে এইভাবে অর্থ পাচার মানে বিদেশ থেকে টাকা পণ্য আমদানি করাকে পাচার বলে। এই যে শুনেন না ১,০০,০০০ লক্ষ কোটি টাকা পাচার। এগুলো পাচার না। এগুলো হচ্ছে এগুলোকে অর্থনীতির ভাষায় বলে ব্যালেন্স অফ পেমেন্ট। মানে এগুলো হচ্ছে মূলত আমদানি রপ্তানির ঘাটতি। আমদানি রপ্তানির ঘাটতি আবার পাচার হয় কিভাবে? অর্থ পাচার কি এটিই আমাদের দেশের মানুষ বুঝে না। পাচার কয় কি এর আর ব্যালেন্স অফ পেমেন্ট কয় কি জিনিস? এগুলা কিন্তু কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এগুলা তো মানুষকে এডুকেট করা পত্রিকার কাজ। পত্রিকা যদি মানুষের এসব না জানা বা এসব মানুষের অজ্ঞতা নিয়ে ব্যবসা করে, তাহলে তার সেখানে আর কোনো আশা নাই। মানুষ জানবে না কিন্তু পত্রিকার কাজ হচ্ছে মানুষকে ইনফর্ম করা। পত্রিকার কাজ হচ্ছে মানুষকে এডুকেট করা। পত্রিকা যদি এখন মানুষের এই না জানাকে পুঁজি করে ব্যবসা করে তাহলে তো ভাই আর সে মানে এটা তো আরো বড় সমস্যা। সো আপনি যখনই এরকম বড় হবেন, তখন এরকম অনেক মানুষ আপনাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে। বিভিন্নভাবে আপনাকে ছেলেধরা সাজানোর চেষ্টা করবে। সেটা আপনি যদি এই আপনার YouTube এও যদি আপনি এরকম ১,০০,০০০ সাবস্ক্রাইবার হয়ে যায়, আপনি যখন দেখবেন মিলিয়ন, মিলিয়ন ভিউ আপনি দেখবেন সাথে, সাথে আপনার আবার শত্রুও তৈরি হইছে। আপনাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় লেগে যাবে। হ্যাঁ? আবার কিছু, কিছু মানুষের হ্যাঁ, পত্রিকা আবার যা লিখে সব তো সত্যি না। হ্যাঁ, মানে সব তো মিথ্যা না। তারা আবার অনেক ভালো, ভালো খবরও দিচ্ছে। তারা আবার অনেক বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতনতা করতেছে। সেটাও সত্যি কথা। সো অনেকের আবার অনেক রকমের ইস্যুস আছে সেগুলো সামনে আসা দরকার। কারণ তা না হলে তাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেটাও যেটা সত্যি সেটা। কিন্তু সত্যি না হলেও জোর করে যদি আমি একজন নিরপরাধ মানুষকে মানে এনকাউন্টার করার পথে যাই যে তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ যেহেতু নাই আদালতে গিয়ে যেহেতু তাকে দোষী প্রমাণ করা যাবে না, তাই তারে আমি গুলি করে মাইরা তারপর একটা কিচ্ছা বানায় দিলাম। এটা তো কোনো বিচার হলো না। এটা তো অবিচার। তাই না? তাকে অপরাধী প্রমাণ করতে হবে আপনার আগে। তাকে শাস্তি দিতে হলে তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ আনতে হবে। সাক্ষী প্রমাণ না আনতে পারলে সে তার আল্লাহর তরফ থেকে সে বাইচে গেছে। আপনি তার শাস্তি দিতে পারবেন না। তো সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তাকে শাস্তি তো দিতে পারবেন না। আপনি সাক্ষ্য প্রমাণ নাই দেখে তারা আপনি এনকাউন্টার করে দিবেন এটা হয় না। আর যখনই আপনি আপনার প্রতিপক্ষের সাথে তর্কে জড়াবেন, তখনই আপনি দৃশ্যত মেনে নিচ্ছেন যে তাদের বক্তব্যে যথেষ্ট যুক্তি আছে। তাই নিচু বা নেতিবাচক মানুষের সাথে তর্কে জড়াবেন না। নেতিবাচক মানুষ প্রতিটা সমাধানের মধ্যেই একটা সমস্যা খোঁজে। তাই না? নেতিবাচক মানুষের সাথে আপনি তর্কে জড়াবেন না। এরা প্রত্যেকটা সমস্যার মধ্যে একটা সমস্যা একটা খোঁজে তারা। সমাধান দিবেন একটা আরেকটা প্রশ্ন খুঁজবে। নেতিবাচক সঙ্গ ছোঁয়াচে রোগের মতো। নেতিবাচক মানুষরা আপনার শক্তি, সাহস, মনোবল শুষে নিবে। আপনাকে নিস্তেজ বানিয়ে ফেলবে। এরা ব্যর্থ, অসুখী, হতাশ মানুষ। তাই এদের ব্যর্থতা, হতাশার সব উপকরণ থাকে। এরা ব্যর্থতা, হতাশার রেসিপি জানে। সো এই ধরনের মানুষ যারা আছে আ তাদের থেকে দূরে থাকবেন। এইসব নেতিবাচক মানুষজন যারা আছে এদের থেকে অবশ্যই দূরে থাকবেন এবং এই যে ড্যানিয়েল মিলস্টেইন তার রুল নাম্বার 1 ডোন্ট বি নাম্বার 2 বইয়ের ৩ শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে বলছেন। ড্যানিয়েল মিলস্টেইন একজন বেস্ট সেলিং অথর। ওনার একটা বই আছে রুল নাম্বার 1 ডোন্ট বি নাম্বার 2 এই বইটার মধ্যে উনি ৩ শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে বলছেন। নাম্বার 1 হচ্ছে মিস্টার নেগেটিভ। সো এই ৩ শ্রেণীর মানুষ থেকে দূরে থাকবেন। মিস্টার নেগেটিভ। ১ম কথা হচ্ছে কিছু মানুষ আছে এরা হতাশাবাদী। এই হতাশার লেভেল যখন একেবারে ক্লিনিক্যাল লেভেলে চলে যায় তখন আমরা বলি ডিপ্রেসড তখন একজন সাইকিয়াট্রিস্ট এর সাথে কথা বলে আপনাকে ওষুধ-টষুধ খাইতে হবে। আ হ্যাঁ, বলতেছে আ ফ আ কি ফিরোজ ভাই বলতেছে তাহলে তো পত্রিকা অসৎসঙ্গ। পত্রিকা অসৎসঙ্গ আমি হোলসেল যদিও আপনি যেহেতু পত্রিকার সাথে যুক্ত আছেন বাট আপনি তো মেইনলি হচ্ছেন আ ম আপনার ফটোগ্রাফার। আপনি তো অন্য নিউজ করেন না। কিন্তু নিউজের বিষয়ে যেমন ধরেন এই স্টোইক ফিলসফাররা মানে এই যে সাকসেস নিয়ে আমরা যে কথাবার্তা বলতেছি এটার একেবারে আর্লিয়ার যে ফেজ মানে একেবারে অনেক আগে আরো ২,৫০০ ৩,০০০ বছর আগে স্টোইক ফিলসফাররা এইসব কথাগুলো বলে গেছে। তো স্টোইক ফিলসফার ওনারা একটা কথা বলছে যে কখনো নিউজ পড়বেন না। নিউজ পড়বেন না। নিউজ কেন পড়বেন না বলি আপনাকে। এই যেহেতু ফিরোজ ভাই প্রশ্নটা করে ফেলছে সে কারণে বলি। নিউজের একটা আ নিউজ কনজাম্পশন এর একটা সাইকোলজি আছে আমাদের। মানে নিউজ বলতে নিউজের একটা ডেফিনিশন আছে। যেমন ১ম কথা হচ্ছে নিউজটা হইতে হবে নিউনেস। মানে নিউজটা নতুন হইতে হবে। যেমন ধরেন হলমার্ক নিয়ে এখন যে নিউজগুলো হয় সেটা নিয়ে আপনার আর খুব বেশি কিউরিওসিটি নাই। কারণ এটা এখন পুরানো খবর। মানে হলমার্ক কিন্তু এখন আর নিউজ না। হলমার্ক হচ্ছে ইতিহাস। মানে এইটা এখন আর যারা নিউজ খুঁজতে চায় তাদের কাছে এটা আর এখন কোন বড় বিষয় না। কারণ তারা এটা জানে। এটা গন কেস। এটা ডেড। সো এটার মধ্যে আর নতুনত্ব নাই। এখন হচ্ছে বেনজির সাহেব হচ্ছে নিউজ। এইটা নতুন করে আসলো। তাই না? তো নিউজের মধ্যে প্রথমত নিউনেস থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে নিউজের মধ্যে নেগেটিভিটি থাকতে হবে। নেগেটিভিটি ছাড়া নিউজ হয় না। এজন্যই
ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো নিউজ ইজ গুড নিউজ। মানে কোন খবর নাই এটাই একটা ভালো খবর। কারণ খবর হইতে হইলে তার নেগেটিভই হইতে হবে। যত রকমের মানে পজিটিভ খবর কিন্তু খবর না। পজিটিভ খবর মানুষ পড়ে না। পত্রিকাগুলো পজিটিভ খবর দিলে সে পত্রিকা চলে না। তাই না? এখন আপনি মেইনস্ট্রিম মিডিয়ার অবস্থা দেখতেছেন। মেইনস্ট্রিম মিডিয়া নামতে এখন একেবারে টিকটকেরও নিচে নামছে। এখন তারা যত টিকটকার, ফিকটকার আছে এদেরকে নিয়ে নিউজ করে। কোথায় ভুয়া ডাক্তার একটা ধরা পড়লো, তারে এনে বড়, বড় টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নিতেছে। কারণ হচ্ছে ওই যে এগুলা ভিউ হয়। কারণ তাদের এখন ভিউ দরকার। তাই না? কারণ এখন ব্যবসা হচ্ছে ভিউতে। তাই না? এইজন্য তারা এখন কোথায় পাগল একটা ধরা পড়ছে, তার সাক্ষাৎকার নেও। কোথায় কোন পিচ্চি একটা মেয়ে পাকনা, পাকনা কথা বলে, তার এগুলো ভিউ হয়। ওকে, কোথায় কোন ৭০ বছরের বুইড়া কারে বিয়ে করছে সেইটা নিয়ে যেহেতু আলোচনায় হচ্ছে, এখন টেলিভিশনে তাদেরকে ডাকা হচ্ছে। যে তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বিরাট জনগুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এগুলো। তাই না? সো এগুলাই এক কারণ হচ্ছে এগুলা এখন ইত্তেফাকের মতো নিউজ চ্যানেল, এগুলা এখন ঢাকা পোস্ট, ইভেন প্রথম আলো। প্রথম আলো আছে, এখন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি যারা আছে তাদেরকে আনেন, তাদের সাক্ষাৎকার নেন। কারণ তাদেরকে চেহারা না দেখলে সেসব ভিডিও মানুষের ভিউ হয় না। ব্যারিস্টার সুমন লাইভ একটা করে আর সেখান থেকে নামায় আমাদের মেইন স্ট্রিম মিডিয়া আবার সেটা আপলোড করে। কারণ হচ্ছে যে ব্যারিস্টার সুমনের ভিউ হয়। তাই না? এই যে ভিউর পিছনে ভিউর কাঙ্গাল এখন মিডিয়া। কারণ হচ্ছে তাদের ভিউ দরকার। ভিউর পিছনে নামতে এখন তারা টিকটকেরও নিচে নামছে। টিকটকাররাও এত নিচে নামে না। যেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়া এখন নামছে। বড়, বড় টিভি চ্যানেল এখন সেই জায়গায় নামছে। নিউজের মধ্যে নেগেটিভিটি থাকতে হবে। নেগেটিভিটি ছাড়া নিউজের কাটতি হয় না। যেসব নিউজ নেগেটিভ, খুন, খারাপি, হত্যা, ধর্ষণ এগুলো আরো চাঞ্চল্যকর যদি হয় আরকি। তাই না? কোথায় শাশুড়ির সাথে অ্যা এ নিয়ে ভাগছে কে, এইসব যদি খবর হয় তাহলে সেগুলো আরো চাঞ্চল্যকর, তাই না? যত রকমের অশ্লীল, অশ্রাব্য, যত রকমের নেগেটিভিটি এগুলোই হচ্ছে কাটতি। মানে এগুলার হচ্ছে বাজার ভালো। সো এজন্য মিডিয়া নিউজ হচ্ছে এগুলো। মানে আপনি পজিটিভ যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো নিউজ না। এগুলা পত্রিকায় ছাপায়। কিন্তু এগুলা ৫ জনেও পড়ে না। এগুলা দিয়ে পত্রিকা চলবে না। এগুলা দিয়ে আপনার সাংবাদিক তো দূরের কথা এমএলএসএস এর বেতনও দিতে পারবেন না। ওই যে 'প্রথম আলো' যদি শুধু এসব পজিটিভ খবর ছাপাইতো, তাহলে ভাই 'প্রথম আলো' ফিরোজ ভাইয়ের বেতন দিতে পারত না। এজন্য 'প্রথম আলো' চিন্তা করতেছে ভাই আমাদের এসব কে মরলো, কে আ আ আহত হইলো এসব খবর না দিলে তো আমাদের পত্রিকা চলবে না। এখন যদি কেউ না মরে তাহলে মেরে নিতে হবে একটা। কারণ নিউজ তো বানাইতে হবে একটা। সো কোন একটারে ধইরা তাইলে আগে আমার ডেড বডি লাগবে একটা। নাহলে নিউজ কেমনে করব? সো এজন্য নেগেটিভিটি। এজন্য মানে স্টোইক ফিলোসফিরা বলছে নিউজ পড়বেন না, আপনি বই পড়বেন। আপনি বই পড়েন। পড়ার যদি অভ্যাস করেন এসব বড়, বড় মানুষদের বাসায় টিভি থাকে না। এজন্যই বলে যে সাকসেসফুল মানুষদের বাসায় টিভি থাকে না। তাদের বাসায় লাইব্রেরি থাকে। হ্যাঁ, তারা বই পড়ে। বই থেকে আপনি জ্ঞান আহরণ করবেন। পত্রিকা থেকে আপনি জ্ঞান আহরণ করতে পারবেন না। আর পত্রিকার একটা সাইকোলজি আরেকটা সাইকোলজি বলি। একে তো হচ্ছে এটার নিউনেস থাকতে হবে। তার মানে ২-৩ দিন পরে মানুষ আর আজকের পত্রিকা আর কালকে কেউ পড়বে না। কারণ এটা আর নিউজ না। এটা দেখবেন কেজি দরে বিক্রি করে দিতেছে। পত্রিকা কেউ বাসায় জমায়ে রাখে না। পত্রিকা বাসায় কাজে জমায়ে রাখে হইতেছে আপনার ওই যে বিভিন্ন জুতার শেলফের নিচে দেয়ার জন্য পুরানো পত্রিকা। তাই না? এগুলার জন্য রাখে। কেউ পত্রিকা পড়ার জন্য তো জমিয়ে রাখে না। কেজি দরে বিক্রি করে দেয় অনেকগুলো একসাথে জমলে। কারণ হচ্ছে নিউনেস নাই এটার মধ্যে। ২য় কথা হচ্ছে এটার মধ্যে নেগেটিভিটি থাকতে হবে। পজিটিভ কিছু নিউজ হয় না। নিউজ হইতে হইলে সেটার মধ্যে নেগেটিভিটি থাকতে হবে। পজিটিভ জিনিসটা নেগেটিভ বানাইতে হবে। নাহলে নিউজ হবে না। ৩য় যে জিনিসটা সেটা হচ্ছে নিউজটা হচ্ছে শিরোনাম নির্ভর। শিরোনাম নির্ভর মানে যেমন ধরেন নিউজ মানে সংবাদপত্রের জন্ম যখন হয়, ধরেন আজ থেকে আরো ১-১৫০ বছর আগে যখন সংবাদপত্রের জন্ম হয় ১ম, তখন সাংবাদিকরা কিভাবে পত্রিকা অফিসে সংবাদ পাঠাইতো? তখন তো টেলিফোন ছিল না। তো তখন ছিল টেলিগ্রাম। মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা তখন পত্রিকা অফিসে খবর পাঠাইতে হইতো টেলিগ্রামের মাধ্যমে। আর টেলিগ্রামে আপনি ৩ শব্দ বা ৪ শব্দের বেশি বার্তা পাঠানো যাইত না। মানে এক টেলিগ্রামের যে মেসেজ পাঠানোর যে ক্যাপাসিটি ছিল, সেটা ছিল কয়েক বিট এবং তাতে আপনার ৪ শব্দের বেশি ডেটা টেলিগ্রামে পাঠানো যাইত না। এই যে ৪ শব্দের যা পাঠাবেন ৪ শব্দে। ৪ শব্দের বেশি হইলে সেই মানে মেইল আর যাবে না বা সেই টেক্সট আর যাবে না। কারণ এটার ক্যাপাসিটি খুব কম ছিল টেলিগ্রামের। আ আবার আপনার সিরিয়াল-মিরিয়াল পাইয়া আর হবে না। ওইজন্য এই একটা বার্তায় আপনার ওরকম মেক্সিমাম ৪ শব্দ। তাই না? এইজন্য ওই যে মাদার, ইল, কাম, শার্প এই ৪ টা শব্দই পাঠাইতে পারবেন। এর বেশি পাঠাইতে পারবেন না। এর বেশি হলে যাবে না সেই টেলিগ্রাম। সো তখন এই পত্রিকা অফিসে সাংবাদিকরা টেলিগ্রাম পাঠাইতে হলে ৪ শব্দ। মানে যত বড় ঘটনাই ঘটুক তারা ৪ শব্দে লিখবে। জো বাইডেন উইনস। মানে জো বাইডেন জিতছে। এটাই খবর।
মানে প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে, এখানে জো বাইডেন জিতছে, এইটুকুই খবর। এটুকু খবর পত্রিকা অফিসে পাঠানোর পরে সে এরপরে পত্রিকা অফিসের লোকরা বসে বসে বানায় 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 বাকি স্টোরি লিখতো। তাহলে এই জন্য মানুষ ওই নিচের পুরো স্টোরি এখনো পড়ে না। মানুষের ওই যে খবর নিউজ কনজাম্পশনের যে সাইকোলজি তৈরি হয়ে গেছে, মানুষ এখনো পর্যন্ত নিউজ ওই হেডলাইনের বাইরে আর কিছু পড়ে না। ওই হেডলাইনে যা দেয়া থাকবে এটাই, এর বাইরে আর কিছু পড়বে না। যেমন ধরেন এই যে আমার ভিডিও দেখে অনেকে আমার গালিগালাজ করে, তারা আমার ওই যে থাম্বনেইল আর হেডলাইন, এর বাইরে আমার ভিডিও কিন্তু দেখে না। সে ওই যে থাম্বনেইলটা দেখে আর হেডলাইনটা দেখেই একটা গালি দিয়ে দেয়। সে কিন্তু আমার ভিডিও দেখে না। দেখলে সে কনভিন্স হয়ে যাবে, দেখলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে এরকমই মানুষ হেডলাইনের বাইরে আর কোনো কিছু পড়ে না। সেই কারণেই এটা হচ্ছে গিয়ে মানুষের মাইন্ডসেট। আপনি যদি হলমার্ক সম্পর্কে এখন প্রথম আলোরও কোনো সাংবাদিককে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাইয়া, আচ্ছা হলমার্ক নিয়ে আপনাদের পত্রিকায় এই যাবৎকালে কি কি খবর হয়েছে একটু সামারিটা বলেন, দেখবেন সে নিজেও কিছু জানে না। বলবে যে এই তো হলমার্ক কি, ওই যে সোনালী ব্যাংক থেকে 2,500 কোটি টাকার ঋণ নিয়ে তারপরে খায়া ফেলাইছে, বিদেশে পাচার করে দিছে, এই তো, এই এটুকু, এর বাইরে কিছু জানে না। কেমনে নিল, কেমনে পাচার করলো, কোন কোম্পানি থেকে কোন কোম্পানিতে গেল, কত টাকা ফান্ডেড, কত টাকা নন ফান্ডেড, কিছু জানে না। কি হিসাবে ঋণ দেওয়া হয়েছে, তাদের ফ্যাক্টরি কই, কি ব্যবসা তারা করছে, আসলে ব্যবসা করছে কিনা, লাদ্রি জানে না। আছে পত্রিকায় পড়েন, এই আমি নিজেও পড়ি না, যারা বাকি পাঠকরাও কেউ কিছু পড়ে নাই। প্রথম আলোর সম্পাদক এসব নিউজ পড়ে না এগুলো, কেউই পড়ে না। তারাও জানে কেউ পড়বে না, আমারও পড়া কাম নাই। মানুষ হেডলাইন পড়ে, মানুষ সামারিটা জানে যে শেষ পর্যন্ত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, দ্যাটস ইট। কি সাক্ষী কি প্রমাণ জানি না। এই তো এজন্য নিউজ হচ্ছে নেগেটিভিটি। এজন্য নিউজ যখন পড়বেন আপনার কাছে মনে হবে যে ভাই দেশটা রসাতলে চলে গেল, মানে আপনার দিনটা স্বাভাবিক যাবে না। কারণ ভাই নিউজ মানেই হইতেছে যত মরার খবর, যত অ্যাক্সিডেন্টের খবর, যত যা কিছু আছে এগুলোই তো আপনি শুনবেন। তো এজন্য নিউজ মানে হচ্ছে নেগেটিভিটি। নিউজ থেকে নেগেটিভিটি তৈরি হয়। সো এজন্য নিউজটা বড় মানুষরা এইজন্য পরামর্শ দেয় যে নিউজ পড়বেন না। হ্যাঁ, আপনি কখনোই একটা ইতিবাচক জীবন যাপন করতে পারবেন না যদি আপনি সবসময় নেতিবাচক মানুষদের সাথে থাকেন। নেতিবাচক মানুষরা সব সমাধানের মধ্যেই একটা সমস্যা খুঁজে বেড়ায়। সো এসব নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবেন। কিছু মানুষ আছে খুবই ফ্রাস্ট্রেটেড, সবকিছু থেকে ফ্রাস্ট্রেটেড। আর কিছু মানুষ আছে সমালোচক। Critics are those who knows the price of everything and the value of nothing. কিছু মানুষ আছে এরা মানে আপনার এরা সবকিছুরই সমালোচক। সব ব্যবসায়ীরা চোরবাটপার, সব রাজনীতিবিদরা চোরবাটপার, সব চোরবাটপার। শুধু উনি ভালো কারণ উনি রাজনীতিও করে না, উনি ব্যবসাও করে না, উনি চাকরিও করে না, উনি কিছুই করে না, উনি সমালোচক। উনি মাননীয় সমালোচক। হ্যাঁ, উনি সবার সমালোচনা করে, তাই না? কারণ উনি নিজে কিছুই করে না, তাই না? ক্রিটিক্স আর দোজ who knows the price of everything but value of nothing. তারা সবকিছুরই সমালোচনা করতে জানে, কিন্তু তারা কোনো কিছুর মূল্য জানে না। তারা জানে না ব্যবসা করতে গেলে কেমনে করতে হয়, ব্যবসা করতে গেলে কি কি করতে হয়, তাদের সে আইডিয়াই নেই। এবং তারা মেধাবী বন্ধু বান্ধবদের সম্পর্কে অহংকারী থাকে যে তারা তাদের চেয়ে ভালো কিছু করতে পারে, তাই তাদেরকে বিভিন্নভাবে অবজ্ঞা করে, ডিমোরালাইজড করে, তাদের কাছ থেকে মানে সেই কাজে সফল হওয়ার পরামর্শ নিতে, মানে এই ধরনের ক্রিটিক যারা আছে সব সময় দেখবেন এরকম, মানে সবকিছুর মধ্যে তারা একটা নেগেটিভ কিছু খুঁজে পায়। এদের থেকে কখনো পরামর্শ নিতে যাবেন না। আর আরেকটা হচ্ছে কি ভিকটিম যারা, এরা লুজার। এরা এইসব মানুষ থেকে দূরে থাকবেন। এরা দেখবেন লুজার, এরা কখনোই কোনো কিছুর দায়িত্ব নেয় না। এরা ব্যর্থতার জন্য দেশ, জাতি, রাজনীতি, অর্থনীতি, গ্রহ, নক্ষত্র সবকিছুকে দায়ী করে, শুধু নিজেরা ছাড়া। এরা দেখবেন সবকিছু, আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন যে ভাই আমি করছি, এগুলো ধরা খাইছি। ভাই তুমি ধরা খাইছি, আরেকজন তো সাকসেসফুল হয়েছে, তুমি করো নাই, তুমি করতে পারো নাই, তাই না? সো যেটাই করতে যাবেন সেখানে কিছু মানুষ আছে যারা ভিকটিম, এদের কাছ থেকে পরামর্শ নেবেন না। যারা উইনার তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। হ্যাঁ, অনেক মানুষ জীবনে ধরা মানে তারা লুজার হইলেও সেখান থেকে তারা পজিটিভ লেসন নেয়, যেখান থেকে আমার কিছু এক্সপেরিয়েন্স হয়েছে। হ্যাঁ, আমি এখন আগের থেকে আরো পরিণত হয়েছে, আমি এখন জানি এই বিজনেসের নেচারটা আমার জানা আছে। সো কথা হচ্ছে এই ভিকটিম যারা আছে এসব মানুষ থেকে দূরে থাকবেন। সো এই হচ্ছে গিয়ে বিষয়। এখন এই মানে প্রথমত এই যে নেগেটিভ পিপল এবং আপনার এই যে সমালোচক যারা ক্রিটিক, মানে যারা সবকিছুরই সমালোচনা করে, এই সবার সমালোচনা হইতে হবে গঠনমূলক। সমালোচনায় আপনাকে ইতিবাচক, নেতিবাচক, কারণ একটা ব্যবসা যখন আমরা করি, একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে তখন উনি কি করে, উনি পজিটিভটাও দেখে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। ঠিক একই রকম ভাবে কারো যখন আপনি সমালোচনা করবেন তারও ভালোটা বলতে হবে, তারও দুই একটা খারাপ যেগুলো আছে সেগুলোও বলবেন, তাই না? এই জন্য এগুলাকে বলা হয় যে ক্রিটিসিজম যখন আপনি করবেন, গঠনমূলক ক্রিটিসিজম, তখন সেটা হইতে হবে আপনার বার্গারের মতো।
বার্গারের কি হয়, উপরে একটা বান থাকে, নিচে একটা বান থাকে, মাঝখানে হচ্ছে আপনার কাবাবটা থাকে, তাই না? বা আরো বিভিন্ন জিনিস থাকে। সো এরকম আপনি তখন আগে তার ভালো কিছু বলে নিবেন আগে, যে না সে এই যে কথাগুলো বলতেছে, এটা এই যে ব্যবসাটা করছে এটার একটু পজিটিভ দিকও আছে, ওকে আগে পজিটিভটা বলবেন। এরপরে এরপরে আরো কি কি ভালো হইতে পারতো, যেগুলো ভালো হয় নাই, যেগুলো খারাপ হয়ে গেছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সেগুলো বলবেন। তারপরে আবার ভালোটা বলবেন, যে না তারপরেও তার দরকার আছে। হ্যাঁ, সো এরকম কিছু আছে তারা গঠনমূলক সমালোচনা করে। সো এরা হচ্ছে আবার কিছু মানুষ আছে গড়ে সবকিছুই, সবাই সব সব সমস্যা। হ্যাঁ, দেশটা রসাতলে চলে গেল। এই প্রথম কথা হচ্ছে দেশটা রসাতলে, এই যে যারা উন্নয়নের গীত গায় যে দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, এগুলো মিথ্যা কথা। আবার যারা বিলাপ করে যে দেশ রসাতলে গেছে, এগুলো মিথ্যা কথা, এগুলো পলিটিক্যাল কথা, তাই না? এখন কথা হলো এগুলো পলিটিশিয়ানরা বলবে, কিন্তু আপনার এগুলো হচ্ছে আপনার স্টুপিডিটি যদি আমরা এগুলো অ্যাজ ইট ইজ বিশ্বাস করি, আমরা আমাদের পলিটিক্যাল মাইন্ডসেট অনুযায়ী বিশ্বাস করি। কেউ কেউ মনে করে আমাদের দেশ একেবারে সুইজারল্যান্ড হয়ে গেছে, না আমাদের দেশ সুইজারল্যান্ড হয়ে যায়নি। আমাদের দেশে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো ভ্যালিড, সেই সমস্যাগুলো কেউ রাতারাতি ফিক্স করতে পারবে না। মানে একটা মানে আপনার ঘরের সমস্যা কি, আপনি তো ধরেন আপনার ঘরের সরকার, তো আপনার ঘরের সব সব সমস্যা আপনি সমাধান করছেন? পারেন নাই তো, কারণ আপনার যা কামাই, আপনার যা ব্যয়, সেই আয় ব্যয়ের মধ্যে আপনার হিমশিম খাইতে হইতেছে। সো এই দেশের বেলায় একই কথা, আপনাকে দেশের প্রধানমন্ত্রী বানায় দিল, আপনি এসব সমস্যার ফিক্স করে ফেলতে পারবেন না রাতারাতি। কারণ দেশের যা আয়, দেশের যা ব্যয়, তার মধ্যে আপনাকে সমন্বয় করতে হবে। সরকার হচ্ছে ম্যানেজারের মতো। সো ম্যানেজার, তার কাছে উনি তো আর টাকা বানাবে না। সো সব সমস্যার সমাধান রাতারাতি করা যায় না। আবার সরকারের পক্ষেও যারা বলে যে না দেশের কোনো সমস্যা নাই, তারাও এগুলো বলে, এগুলো পলিটিক্যাল কথাবার্তা। সো দুইটা কথাই আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে সমালোচনা করতে হবে গঠনমূলক, যে ভাই এটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা চাইলেও আমি সমাধান করতে পারবো না, এসব সমস্যার সমাধান নাই। দেখেন এই যে অর্থনীতিতে একটা কথা আছে যে অর্থনীতিতে অনেক সমস্যার সমাধান নাই। তো যে সমস্যার সমাধান নাই সেটা আপনাকে জানতে হবে যে সমস্যাটার সমাধান নাই। আপনি শুধু যদি চিৎকার চেঁচামেচি করেন সমস্যা সমস্যা বলে, সমস্যার সমাধান হবে না। কারণ আপনাকে বুঝতে হবে যে এই সমস্যার সমাধান নাই। পৃথিবীতে বহু অর্থনীতিবিদ আছে যারা সারা জীবন গবেষণা করতে করতে শহীদ হয়ে গেছে এসব সমস্যার সমাধান আবিষ্কার করতে গিয়ে। তারা এসব সমস্যার সমাধান বের করতে পারে না। যুগ যুগ ধরে এসব সমস্যা আছে, এসব সমস্যা থাকবে, এসব সমস্যার সমাধান নাই, এবং অনেকে গবেষণা করে বলে দিচ্ছে যে এই সমস্যার সমাধান নাই। মানুষ মারা যাচ্ছে, এখন আপনি যদি এটাকে সমস্যা মনে করেন, ভাই মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, এটার কোনো সমাধান নাই। মানুষকে আপনি চিরজীবন বাঁচিয়ে রাখতে পারবেন না, মানুষ মারা যাবেই, এটার কোনো সমাধান নাই। এটা আপনাকে মেনে নিতে হবে। রাস্তায় গাড়ি চললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আপনি যদি মনে করেন যে না, আপনাকে গাড়ি চলার আগে এটা নিশ্চিত করতে হবে যে একটা গাড়িও অ্যাক্সিডেন্ট হইতে পারবে না, একটা মানুষও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারবে না, যদি এই নিশ্চয়তা না দেন, তাহলে একটা গাড়ি কোম্পানিকে আমরা গাড়ি বিক্রি করতে দিব না। ওমা ভাই, তাহলে তো এটা তো কোনো অর্থনৈতিক ডিসিশন হইলো না। অর্থনীতিতে এই গাড়ি অ্যাক্সিডেন্ট একেবারে বন্ধ করা যাবে না। হ্যাঁ, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা হয়তো কমিয়ে রাখতে পারবো, সেটাই ঠিক আছে, কিন্তু এই সমস্যার সমাধান নাই একেবারে। একেবারে আপনি যদি মনে করেন যে না জিরোতে নিয়ে আসতে হবে, জিরোতে আনা যাবে না। এগুলা যারা বলে তারা আবেগের বশবর্তী হয়ে বলে, বক্তৃতায় তালি পাওয়ার জন্য বলে। এই যে ডক্টর ইউনূস বলছে না যে দারিদ্রকে উনি জিরো করে ফেলবে, এগুলো তালি পাওয়ার জন্য বলে। বললো আর মানুষ তালি দিল। দারিদ্র আপনি কোনোদিনও জিরো করতে পারবেন না। দারিদ্র কিসে জিরো করবেন? গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে মানুষ সব বড়লোক হয়ে গেছে, তাই না? গ্রামীণ ব্যাংক থেকে যারা ঋণ নিছে তারা 90% লোক আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। হ্যাঁ, তাদের অবস্থার অনেকের পরিবর্তন হয়েছে, সেটা সব গ্রামীণ ব্যাংকের কারণে হয় নাই। গ্রামীণ ব্যাংক ছাড়াও আরো অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, অন্য অনেক দিক থেকে অনেকে কাজ করছে। এখন কথা হলো, ধরেন আপনার এখানে টিউমার একটা হয়েছে, আমার কলিগের এখানে টিউমার একটা হয়েছিল, তো অনেকদিন পরে দেখলাম যে টিউমার ভালো হয়ে গেছে। আমি বললাম যে ভাই এই টিউমার কেমনে ভালো হয়েছে? বলে ভাই কেমনে ভালো হয়েছে এটা আমি আপনাকে বলতে পারবো না, কারণ আমি কবিরাজি, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, তাবিজ, কবজ, পানি পড়া এমন কোন চিকিৎসা নাই যেটা এটার জন্য নিই নাই। এখন কোনটাতে ভালো হয়েছে আমি কেমনে জানি? কথা হলো এরকম। এখন একটা মানুষের অনেক রকমের কর্মসংস্থান তৈরি হয়েছে, সেই সব কারণে সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে, আরো বিভিন্ন বেসরকারি উদ্যোগ আছে, সেসব কারণে অনেক গরিব মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে, বা তারা হয়তো ঋণ নিয়ে একটা ব্যবসা করছে, সেই ব্যবসাটা হয়তো কোনো কারণে ব্যাটে বলে হয়েছে। কিন্তু শুধু ক্ষুদ্র ঋণ নিয়ে মানুষ বড়লোক হয়েছে এরকম মানুষের, বড়লোক না আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে সেরকম মানুষের সংখ্যা হয়তো 5% হইতে পারে, 10% ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এর মধ্যে থেকে হয়তো সিগনিফিকেন্টলি কিছু মানুষ খুবই ভালো করছে, ব্যাটে বলে মিলে গেছে, তারা হয়তো একসময় এখন মোটামুটি মাঝারি উদ্যোক্তা হয়ে গেছে, তারা এখন ব্যাংক থেকে ঋণ টিন নিয়ে বড় ব্যবসায়ী হয়েছে। এরকম তো লাখে একজন, সেটা সব জায়গাতেই আছে। কিন্তু একেবারে দারিদ্র আমি জিরোতে নিয়ে আসবো সারা পৃথিবীতে, এগুলো তালি পাওয়ার জন্য কথা, এগুলো বললে মানুষ তালি টালি দেয় আর কি।
সাথে সাথে করতালি পড়ে মুহুর্মুহু। সো এগুলো অতিরঞ্জিত কথা, কিন্তু কথা হলো ভাই আমার 5টা মানুষও যদি স্বাবলম্বী হয় একটা মেথড থেকে, সেইটাও আমার দরকার আছে। এই 5টা মানুষের জীবনেও তো একটা ইম্প্যাক্ট পড়লো, তাই না? সো সেটাও যদি কেউ অবদান রাখতে পারে তাকে সেই অবদানটা রাখতে দিতে হবে, তাই না? এই যে দেখেন ক্ষুদ্র ঋণ নিয়ে সারা পৃথিবীতে এত হই হল্লা, আমেরিকায় মানুষের কি কর্মসংস্থানের অভাব পড়ছে? পড়ে নাই। বহু কাজ আছে করার মতো, তারপরে আমেরিকানরা মাইক্রো ক্রেডিটের কনসেপ্টটা ইম্পোর্ট করতেছে। ডক্টর ইউনুসরে নিয়ে এত নাচানাচি কেন করতেছে? যে ভাই মাইক্রো ক্রেডিট দিয়ে যদি আমার 1000 লোকের কর্মসংস্থান হয়, এই 1000 বেকার তো কমলো আমার, নাকি? এইভাবে করে প্রত্যেকটা জায়গায় তারা এই কর্মসংস্থানকে প্রায়োরিটি দিতেই এই কারণে এই দেশগুলো অর্থনৈতিকভাবে উন্নত হয়। যে ভাই আমি এই 1000 লোকের কর্মসংস্থান কেন নষ্ট করব? আর আমরা চিন্তা ভাবনা ছাড়াই এসব জিনিসগুলো করি। যেমন ধরেন হলমার্কের কথা যে আমি বলতেছি, আমি ভিডিওটা যখন বানাবো তখন আপনারা বুঝবেন। হলমার্কের টোটাল কর্মচারী কত ছিল আন্দাজ করতে পারেন? প্রথম আলোতে তখন রিপোর্ট করছিল যে হলমার্ক নামে একটি কাগুজে অখ্যাত কোম্পানি, নাম সর্বস্ব কোম্পানি সোনালী ব্যাংক থেকে 2,500 কোটি টাকা ঋণ নিয়েছে। এই কথা শুনে আমরা আকাশ থেকে পড়লাম। এইবার শুনেন, আদালতের রায় এবং দুদকের মামলার এজাহার এসব থেকে পাওয়া তথ্য অনুযায়ী হলমার্কের কর্মচারীর সংখ্যা হলো 40,000। 40,000 কর্মচারী যেই কোম্পানির, সেই কোম্পানি কাগুজে কোম্পানি হয় কি করে? সেই কোম্পানি অখ্যাত নাম সর্বস্ব কোম্পানি হয় কি করে? আমাদের মিরপুর স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হচ্ছে 26,000, আর হলমার্কের কর্মচারী, হলমার্কের শ্রমিক হচ্ছে 40,000। হলমার্কের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা 100 একর জায়গার উপরে। 100 একর জায়গা কতদূর হয় জানেন? কুর্মিটোলা গলফ কোর্স 90 একর জায়গার উপরে। হলমার্কের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর থেকেও বড়। সেখানে 43টা গার্মেন্টস সহ মোট 65টা ইন্ডাস্ট্রি আছে এবং তাতে 40,000 শ্রমিক কাজ করত। এই 40,000 লোকের জীবিকা এবং এই 40,000 লোকের কর্মসংস্থানের কথা বিবেচনায় রেখে হলমার্ক ওই যে তানবীরের যে ওয়াইফ, তাকে কোর্ট জামিন দিচ্ছে যে তাদের অন্তত একজন সিগনেটরি যদি বাইরে থাকে তাহলে তারা তাদের এই ফ্যাক্টরি এগুলো রান করতে পারবে। কিন্তু ওই প্রথম আলো আবার সিরিয়াল রিপোর্ট করা শুরু করছে, তখন আবার তানভীর এই জেসমিনের জামিন বাতিলের জন্য দুদক আবার আপিল করছে, তখন তার জামিন বাতিল করে তাকে আবার সারেন্ডার করতে বলছে। তাহলে আপনি চিন্তা করেন 40,000 শ্রমিকের কোম্পানি একেবারে ইচ্ছা করে বন্ধ করে দেওয়া হয়েছে। সো সেটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু আমাদের এই যে পজিটিভিটি যে জিনিসটা, সেটা হচ্ছে যে না ভাই, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হয়তো অনেক মানুষের কর্মসংস্থান হয়নি, অনেক মানুষ স্বাবলম্বী হয়নি। যদি গ্রামীণ ব্যাংক বলে যে আমরা কোটি কোটি মানুষকে দারিদ্র মুক্ত করছি, এটাও মিথ্যা দাবি করা হবে। আবার তাদের মাধ্যমে যদি ভাই অন্তত 20,000 মানুষেরও অর্থনৈতিক দিন ফিরে, তাদের যদি অর্থনৈতিক স্বাবলম্বন তৈরি হয়, এই 20,000 মানুষ তো ভাই মুক্ত হইল, তাই না? এইভাবে 20,000 মানুষ তো বেকার, 20,000 বেকার তো কমলো। এভাবেই তো একটা দেশের অর্থনৈতিক উন্নতি হয়। সো কথা হচ্ছে যেটা, সেটা হলো এই যে এই জন্যই আমাদেরকে গঠনমূলক সমালোচনা করতে হবে, ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। শুধু নেতিবাচকভাবে চিন্তা করলে হবে না, আমাদের ইতিবাচক নেতিবাচক সব দিক থেকে চিন্তা করতে হবে। এবং শেষ কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম, লুক অ্যাট দ্য সানি সাইড অফ থিংস। এরকম ইতিবাচক মানুষদের সাথে আমাদের থাকতে হবে, তখন আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং বা রিয়েলাইজেশনটা তৈরি হবে। যাই হোক, আগামী পর্বে আমরা কথা বলবো, মানে সাফল্যের বিজ্ঞান সিরিজের যে পরের পর্বটা, সেটা হচ্ছে কাজ শুরু করা। তাই না? আমরা অনেকে এই কাজ করব করে আর কাজটা করা হয় না। সো কাজ শুরু করা নিয়ে থাকবে, কাজ শুরু করতে হবে। কারণ অনেক সময় সবচেয়ে কঠিন হচ্ছে কি জানেন? শুরু করা, তাই না? এই শুরু করতে হবে, এই যে শুরু করা, এই যে আমি এখন বললাম না, কথা শেষই হয় না আমার, তাই না?